সকালবেলা ঘুম থেকে তো চেতন পায় না এরা। ওয়ালাইকুম সালাম। কিরে ঘুম থেকে চেতন পায় না নাকি? তাহলে তো রাত্রে ক্লাস লয় ভালো। রাফিউজ্জামান ইবনে হাবিব তাসপিয়া নশাত। আলাইকুম সালাম ভাইয়া। কতদূর পর্যন্ত হয়েছিল? ঢাল সরলরেখার সমীকরণের বিভিন্ন নারী ভরি। ঠিক আছে, আছি আলহামদুলিল্লাহ। সকালেই ভালো আঞ্জুয়ারা। হ্যাঁ, দেখা যাক ইনশাল্লাহ। সরলরেখা আচ্ছা, সরলরেখার সমীকরণ যেগুলো আর কি, তো তোমরা মানে বিভিন্ন প্রকার সমীকরণগুলো আমি বলি এবং সেগুলোর বৈশিষ্ট্যগুলো জানতে হবে আর কি। বৈশিষ্ট্যগুলো জানলে এমসিকিউ অনেক তাড়াতাড়ি সলভ করা যাবে। প্রথমত হচ্ছে, তোমরা জানো যে এক্স অক্ষের সমীকরণ, এক্স অক্ষের সমীকরণ ওয়াই ইকাল টু 0। মানে এক্স অক্ষের সমীকরণ বলতে এক্স অক্ষের উপরে একটা বিন্দু সবসময় যে শর্ত মেনে চলে সেটাই তার ইকুয়েশান। এক্স অক্ষের উপর একটা বিন্দু যতভাবে দৌড়াদৌড়ি করুক না কেন তার কোটি স্থানাঙ্ক হয় 0, দ্যাট ইজ ওয়াই ইকাল টু 0। এটাকে আমরা এভাবেও বলতে পারি, কারণ এ ধরনেরও কথা দিয়ে এমসিকিউ চলে আসে যে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা ওয়াই অক্ষের উপর লম্ব। তাহলে মূল বিন্দুগামী এবং ওয়াই অক্ষের উপর লম্ব মানেই আসলে এক্স অক্ষের সমীকরণ, দ্যাট ইজ ওয়াই ইকাল টু 0। 2 নম্বর হচ্ছে ওয়াই অক্ষের সমীকরণ এক্স ইকুয়াল টু 0। ওয়াই অক্ষ হচ্ছে মূল বিন্দুগামী একটা সরলরেখা যা কিনা এক্স অক্ষের উপরে লম্ব। ওকে, মূল বিন্দুগামী কিন্তু এক্স অক্ষের উপরে লম্ব। তোমার প্রশ্নই আসবে এরকমভাবে যে এমন একটি সরলরেখার সমীকরণ লেখো যা মূল বিন্দুগামী এবং এক্স অক্ষের উপরে লম্ব। এখন অনেকে চিন্তা করে যে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ তো ওয়াই ইকাল টু এম এক্স, তাহলে এম এর মান আমরা 90 ডিগ্রি দিয়ে বের করি। তখন বের করতে গিয়েই ধরা খেয়ে যায় অনেকে, অসংজ্ঞায়িত হয়। বাট আমরা এভাবে চিন্তা করব যে মূল বিন্দুগামী যদি হয়, এক্স অক্ষের উপরে যদি লম্ব হয়, তাহলে সেটা ওয়াই অক্ষরেখা। 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে এক্স অক্ষের সমান্তরাল। তাহলে এক্স অক্ষের সমান্তরাল, তাহলে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা, এটা যদি এক্স অক্ষ হয় তাহলে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ এইটা। অর্থাৎ এর কোটিগুলন হবে ধ্রুবক, এর কোটিগুলন সব ধ্রুবক। এর উপরিস্থিত যে কোনো বিন্দু যদি আমরা চালনা করি তাহলে এর উপরিস্থিত যে কোনো বিন্দুর জন্য কোটি স্থানাঙ্ক সবসময় ধ্রুবক, দ্যাট ইজ এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ ওয়াই ইকাল টু একটা ধ্রুব সংখ্যা বি। বি এর মান পজিটিভ হতে পারে, বি এর মান নেগেটিভ হতে পারে। তাহলে বি এর মান পজিটিভ হলে এক্স অক্ষের উপরে থাকবে, নেগেটিভ হলে নিচে থাকবে। এখানে কিছু প্রশ্ন হয় যে দেখো এই বিন্দুর স্থানাঙ্ক মনে করো এক্স ওয়াই, অর্থাৎ এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার উপর যে কোনো একটা বিন্দু যদি এক্স ওয়াই হয়, এর উপরিস্থিত কোনো একটা বিন্দু যদি আর একটা 2, 3 হয়, তাহলে আমরা বলতে পারি এখানে ওয়াইয়ের মান সবসময় 3 হবে। এর উপরিস্থিত সকল বিন্দুর কোটি স্থানাঙ্ক 3। মনে করো এখানে 5, 3, তাহলে এই বিন্দুটাও তো 3, কোটি 3, তাহলে ওয়াই কখনো চেঞ্জ হবে না, রাইট? তাহলে এখন এরকম যদি প্রশ্ন হয় যে এক্স অক্ষের সমান্তরাল এবং 2, 3 বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি, তাহলে আমি যদি বলি এক্স অক্ষের সমান্তরাল বাট 2, 3 গামী,
2 3 গামী। এখানে তোমরা কোনো সূত্র ইউজ না করে তুমি যে লিখবা যে আমরা জানি এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ y = b, তারপরে সেটা আবার 2 3 বিন্দু দিয়ে পাস করবে, সেক্ষেত্রে সময় বেশি লাগে। যতটুকু সময় সেভ হবে অন্য অঙ্কে সেই সময়টুকু ব্যয় করা যাবে। তো আমরা দেখলাম যে এক্স অক্ষের সমান্তরাল 2 3 বিন্দুগামী, দ্যাট মিন্স এই রেখার উপরে যতগুলো বিন্দু হোক না কেন কোটি সবসময় 3, তাহলে এর অ্যান্সার হবে y = 3, রাইট। y = এই বিন্দুর কোটি যদি এক্স অক্ষের সমান্তরাল বলা থাকে আর একটা নির্দিষ্ট বিন্দুগামী বলা থাকে, ঠিক আছে। এবার আসো y অক্ষের সমান্তরাল। তাহলে y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ তোমরা জানো যে x = a কিন্তু এখানে ধ্রুবক, রাইট। এখন যদি আমি বলি যে y অক্ষের সমান্তরাল 5 -5 2 বিন্দুগামী, রাইট, তাহলে এখানে ভুজ হবে সবসময় সমান। y অক্ষের সমান্তরাল সরলরেখার উপরে ভুজ সবসময় একই থাকবে। যতগুলো xy বিন্দু ওই y অক্ষের সমান্তরাল সরলরেখার উপর দিয়ে চলাচল করুক না কেন ভুজ সবসময় কি -5, তাহলে অ্যান্সার হবে x = -5 সরাসরি। এগুলো এমসিকিউ করার সময় হেল্প করবে। আরেকটা জিনিস খেয়াল করে দেখো, এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণে x থাকে না, y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণে y থাকে না, রাইট। আবার 5 নম্বরে হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা। মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ y = mx, এটা তোমরা জানো। তার মানে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণে ধ্রুবক পদ থাকবে না, ধ্রুবক পদ থাকবে না। তাহলে এই যে তিনটা কনসেপ্ট, এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণে x থাকবে না, y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণে y থাকবে না, মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণে ধ্রুবক পদ থাকবে না, এই তিনটা কথা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো এখন যদি আমি তোমাকে বলি যে এই প্রশ্নগুলো দেখো, ax + by + c = 0, রাইট। এই সরলরেখাটি যদি এক্স অক্ষের এই সরলরেখাটি যদি যদি 1 নম্বর দিলাম এক্স অক্ষের সমান্তরাল হয়, এক্স অক্ষের সমান্তরাল হয়, তাহলে শর্ত কি হবে? সমান্তরাল হলে শর্ত কি হবে, রাইট। এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণে এক্স থাকা যাবে না, কিন্তু ওয়াই থাকতে হবে, আবার ধ্রুবক পদ থাকতে হবে। এক্স অক্ষের সমান্তরাল বলেছি কিন্তু আমি, রাইট। তাহলে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণে এক্স থাকবে না। এক্স না রাখতে হলে এর মান 0 হতে হবে, তাহলে এর মান 0 হতে হবে। বি এবং সি নট ইকুয়াল 0, বি এবং সি এর কোনোটাই 0 হওয়া যাবে না যদি এক্স অক্ষের সমান্তরাল হয়, রাইট। আমি কিন্তু বলিনি এক্স অক্ষের সমীকরণ, এক্স অক্ষের সমীকরণে তোমার সি এর মান 0 হতে পারে, কিন্তু আমি বলেছি এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। তাহলে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণে এক্স থাকা যাবে না, খুব ইম্পর্টেন্ট কথা এটা। 2 নম্বর, ওয়াই অক্ষের সমান্তরাল হলে ওয়াই থাকা যাবে না। তাহলে শর্তটা কি হবে বলো তো বাবা? যে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণে ওয়াই যদি না থাকে তাহলে বি হবে তোমার 0, বাট এ এবং সি নট ইকুয়াল 0, রাইট। আবার 3 নম্বর হচ্ছে মূল বিন্দুগামী হতে গেলে, তাহলে মূল বিন্দুগামী যদি হয় তাহলে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ, রাইট। তাহলে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণে ধ্রুবক পদ থাকবে না, রাইট। তাহলে দেখো এখানে শর্ত হচ্ছে এ বি নট ইকুয়াল 0, বাট সি ইকুয়াল টু 0, এই শর্তটা থাকতে পারে। এ আর বি যদি 0 না হয়, সি যদি 0 হয়, সেটা কি মূল বিন্দুগামী সরলরেখা হবে না?
এমসিকিউগুলো যদি এভাবে হতো ছেলে মেয়েদের বেসিক আরও শক্ত হতো, বাট আমাদের দেশে প্রশ্নটা আসলে ওইরকমভাবে হয় না। দেখা গেল ইকুয়েশান দিয়ে মানে অঙ্ক করতে বলে, বাট এগুলি তো বেসিক, যে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণে সি এর মান শূন্য হবে, ধ্রুবক পদ থাকা যাবে না, কিন্তু এ আর বি শূন্য নাও হতে পারে। তবে এটাও হয়, এটার আবার 3টা কন্ডিশন, ঠিক আছে। যদি এরকম হয় যে এ নট ইকুয়াল 0, বি আর সি দুইজনে 0 হলো, এটাও মূল বিন্দুগামী হবে। কারণ এ যদি 0 না হয় তার মানে বি আর সি যদি 0 হয় তাহলে এক্স ইকাল টু 0, আর এক্স ইকাল টু 0 মানে ওয়াই অক্ষরেখা, আর ওয়াই অক্ষরেখাও তো মূল বিন্দুতে যায়, রাইট। আবার এটাও হবে যে বি নট ইকুয়াল 0 বাট এ আর সি ইকুয়াল 0, তবেও সেটা কিন্তু মূল বিন্দুগামী। কারণ বি যদি শূন্য না হয়, এ আর সি যদি শূন্য হয়, তাহলে ওয়াই ইকাল টু 0 আসবে। ওয়াই ইকাল টু 0 হচ্ছে এক্স অক্ষের সমীকরণ। সুতরাং এই 3টা শর্তের যে কোনো একটা থাকলেই সেটা মূল বিন্দুগামী সরলরেখা হবে। কি ক্লিয়ার? এই যে বেসিক কথাগুলো, যে এক্স অক্ষের সমান্তরাল হলে এক্স থাকা যাবে না, ওয়াই অক্ষের সমান্তরাল হলে ওয়াই থাকা যাবে না, মূল বিন্দুগামী হলে ধ্রুবক পথ থাকা যাবে না, রাইট। এই 3টা দিয়ে 3টা এমসিকিউ খুব সহজে করা যায়। যেমন দেখো, তোমাকে প্রশ্ন হতে পারে, দেখি আমি একটু আমার ইয়াতে চলে যাই, এমসিকিউ রেকর্ডে। এই যে দেখো, এখানকার সব কথাগুলো কিন্তু তোমাদের আমি ইতিমধ্যে রিপিট করে দিলাম, রাইট। এর দেখো, এই বিন্দুগামী এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কি শিখলাম? এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণের উপর ওয়াই হবে ধ্রুবক, তাহলে ওয়াই ইকাল টু -4। তাহলে এখানে দেখো, আমরা কি জানি? ওয়াই এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণে ওয়াই ইকুয়াল টু ধ্রুবক, সেই ধ্রুবকটা কত? একটি স্থানাঙ্কের সমান, দ্যাট ইজ -4। তার মানে কি ওয়াই প্লাস 4 ইকুয়াল টু 0। কাহিনী শেষ। 2 নম্বর বলছে যে এই সরলরেখাটির লেখচিত্র কোনটি? তাহলে এই সরলরেখাটার ক্ষেত্রে দেখো, এটাকে আমরা লিখতে পারি x/4 প্লাস y/3 ইকুয়াল টু 1। তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে 4 কাটে, ওয়াই অক্ষের ধনাত্মক দিকে 3 কাটে। তার মানে এই যে এটা অ্যান্সার, কাজ শেষ, রাইট। খুবই মজার বিষয় হচ্ছে 3 নম্বর প্রশ্নটা। এই দুটা সরলরেখার ছেদবিন্দু দিয়ে যায় এবং এক্স অক্ষের সমান্তরাল হয়, রাইট। দেখো, তোমরা কি করতা? তোমরা সলভ করতে এভাবে, এই দুটার আগে ছেদবিন্দু বের করবা, এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ লিখবা, ওই বিন্দুতে পাস করবা, তাতে অনেক সময় ব্যয় হবে। বাট আমি যেটা শিখলাম, তাহলে আমার সমীকরণ দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2, আর একটা আছে -x প্লাস ওয়াই ইকুয়াল টু 0। বলো এবার। বলছে এই রেখাদ্বয়ের ছেদবিন্দুগামী এবং কোন অক্ষের সমান্তরাল? এক্স অক্ষের সমান্তরাল। তাহলে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণে কে থাকবে না? এক্স থাকবে না। তাহলে এক্স কে ভ্যানিশ করো। এই দুটো সমীকরণ ব্যবহার করে এক্স কে ভ্যানিশ করতে গেলে কি করবা? তুমি যোগ করবা। তাহলে 2y = 2, অতএব y = 1, এটাই অ্যান্সার। y = 1 কোথায় আছে? এই যে এখানে অ্যান্সার সি। তাহলে ছেদবিন্দু বের করার এখানে কোনো প্রয়োজন নাই। তাহলে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণে এক্স থাকবে না। দিস ইজ দ্য কনসেপ্ট, যে এক্স কে কিভাবে তুমি ভ্যানিশ করবা, দিস ইজ ইয়োর ইস্যু, রাইট। তাহলে যে অক্ষের সমান্তরাল সে থাকবে না। কি ক্লিয়ার? তাহলে দেখো কত সুন্দর প্রশ্ন। আরো প্রশ্ন এসছে, দেখো বলবো। এই যে যেমন দেখো 4 নম্বর প্রশ্নটা, আমি মিথ্যা কথা বলছি না। দেখো এই যে এই রেখা এবং এই সরলরেখা দ্বয়ের ছেদবিন্দুগামী এবং ওয়াই অক্ষের সমান্তরাল। প্রশ্ন হয় তার মানে চিটাগাং বোর্ডে 17 সালের প্রশ্ন, না সরি অল বোর্ড 2018 সালের প্রশ্ন, যে দুইটা সরলরেখার ছেদবিন্দুগামী এবং ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। তার মানে কি ওয়াই রাখা যাবে না? তাহলে ওয়াই না রাখতে গেলে তুমি কি করবা? এই দুইটা সমীকরণ থেকে তাহলে তোমার আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 5
আর একটা আছে -x+y=3। y রাখা যাবে না, এই দুটো ইকুয়েশন বিয়োগ করো, তাহলে 2x = 2, তার মানে x = 1, x = 1, এটাই অ্যান্সার। তাহলে আমি কেন ওইভাবে করতে যাব? আমার কথা বোঝা নেই যে ছেদবিন্দুই বা কেন বের করব, কেনই বা আমরা হচ্ছে ওই অতগুলো বড় বড় কাহিনী আমরা মনে রাখবো, তাই কিনা বলো? আমরা শুধু ফিলিংস থেকে অঙ্ক করব যে y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণে y রাখা যাবে না, রাইট? এবারে দেখো, এই দুটো রেখা ছেদবিন্দুগামী x অক্ষের উপর লম্ব। x অক্ষের উপর লম্ব মানে কি? y অক্ষের সমান্তরাল। তাহলে y অক্ষের সমান্তরাল হতে গেলে y রাখা যাবে না, তাহলে y রাখবা না। তাহলে y না রাখলে কি করবা তুমি বলো? এখান থেকে বিয়োগ করো, তাহলে 2x = 4, তাহলে x = 2, তাহলে x = 2 এ নম্বরে শেষ। কি ক্লিয়ার? এবারে দেখো, এই যে দেখো 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 কি কাহিনী, বরিশাল বোর্ডের 17, x অক্ষের উপর লম্ব মূল বিন্দুগামী, x অক্ষের উপর লম্ব মূল বিন্দুগামী কে? y অক্ষরেখা। y অক্ষের সমীকরণ কি? x = 0, শেষ। দেখো, যে কটা বোর্ড প্রশ্ন এসেছিল, বোর্ড প্রশ্নগুলো কিভাবে এসছে, আর এমসিকে কত দ্রুত করা যায় তাহলে যদি ফিলিংস থাকে আমাদের, রাইট? কিন্তু ওই সূত্র মনে রাখে ছেদবিন্দু বের করে অঙ্ক করতে গেলে তোমার থেকে অনেক আগে যাওয়ার মতো স্টুডেন্ট আছে। কি ক্লিয়ার? এভাবে তোমাদের ক্লিয়ার হলে কিনা বলো না প্লিজ একটু। বলো। তাহলে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণে এক্স থাকবে না, ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণে ওয়াই থাকবে না, রাইট? হয়েছে? ওকে, তাহলে কোনো আপত্তি নাই। তাহলে এই ধরনের যত অঙ্ক আছে দুনিয়াতে, এই মহাবিশ্বে, সব অঙ্ক কমপ্লিট। এবার আরেকটা কনসেপ্ট একটু বলি তোমাদেরকে, তারপরে এইদিকে আসি। হ্যাঁ, তাহলে এক্স অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল, মূল বিন্দুগামী, এই ধরনের যত অঙ্ক আছে সব কমপ্লিট। এবার দেখো, যদি এমনটা হয় যে দুটা সরলরেখার ছেদবিন্দুগামী এবং আরেকটা নির্দিষ্ট বিন্দুগামী সরলরেখার সমীকরণ, রাইট? এই অঙ্কগুলো এইভাবে করবা। দেখো, L1 ও L2 এর ছেদবিন্দুগামী, এর ছেদবিন্দুগামী, এর ছেদবিন্দুগামী ও আরেকটা নির্দিষ্ট বিন্দুগামী, এ অফ বিন্দুটা দেওয়া থাকবে, এই বিন্দুগামী সরলরেখার সমীকরণ, বিন্দুগামী সরলরেখার সমীকরণ, রাইট? এটা একবারে এমসিকিউ করার জন্য যেটা করবা সেটা হচ্ছে L1 এর বাম পক্ষটা লিখে নিবা। L1 মানে কি? প্রথম সরলরেখার বাম পক্ষটা লিখে নিবা, ডিভাইডেড বাই ওই সরলরেখাতেই ওই এ বিন্দুটা বসালে যে মান পাওয়া যায়। ওকে, আমি অঙ্ক করে দিচ্ছি একটা, এটাই ইকুয়াল টু L2 ডিভাইডেড বাই L2 এ ওই বিন্দুটা বসালে যে মান পাওয়া যায়, যে হিসাবটুকু আসবে সেটাই। এই ধরনের প্রশ্ন কিন্তু এমসিকিউ হয়, দুইটা সরলরেখার ছেদবিন্দুগামী এবং আরেকটা নির্দিষ্ট বিন্দুগামী, রাইট? যেমন আমি একটা অঙ্ক দিতে পারি যে x + 2y - 5 = 0, 3x + 2y - 7 = 0, রাইট? আমি যদি বলি এই দুটা রেখার ছেদবিন্দুগামী, এই দুটা রেখার, তাহলে এদের ছেদবিন্দু ও 2-3 গামী ও 2-3 গামী সরলরেখার সমীকরণ। তোমরা হলে এমসিকিউ যেটা চিন্তা করতা যে এই দুটার ছেদবিন্দু আগে বের করে নিতাম ক্যালকুলেটারে, তারপরে দুটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ। বাট আমার কনসেপ্টটা হচ্ছে
এই দুটা সরলরেখার ছেদবিন্দু আর এই বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি হবে? একটা সরলরেখা এখানে লিখে নেবা। লিখে নেওয়ার পরে এই বিন্দুটাই এই সমীকরণে বসালে যে মান পাওয়া যায় হিসাব করো। এখানে 2, 3 থেকে 6, 8 থেকে 5 বাদ দিলে 3, রাইট? এটা ইকুয়াল টু এই বিন্দুটা, এই দ্বিতীয় সমীকরণটা আগে লিখে নাও, 3x প্লাস 2y মাইনাস 7 ডিভাইডেড বাই 2, 3 বিন্দুটা এখানে বসালে যে মান পাওয়া যায়, রাইট? তাহলে 2, 3 বিন্দুটা এখানে বসাও। বসালে কত হয়? 6 আর 6 12, 12 থেকে 7 বাদ দিলে 5। এবার আর গুণ করে যোগ বিয়োগ করে যা হবে সেটাই অ্যান্সার। কি ক্লিয়ার? তাহলে কি আমার ছেদবিন্দু বের করা লাগলো? দুটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করা লাগলো? কিছুই লাগলো না। তাহলে দুটা সরলরেখার ছেদবিন্দুগামী এবং আরেকটা নির্দিষ্ট বিন্দুগামী সরলরেখার সমীকরণ সংক্রান্ত যত অঙ্ক আছে সব একবারে তামা হয়ে গেল। কি ক্লিয়ার? যে দুটা রেখার ছেদবিন্দু এবং একটা নির্দিষ্ট বিন্দুগামী, রাইট? এবার আসো, আবার আমরা ওখানে চলে যাই। দেখো, এগুলো ইতিমধ্যে হয়ে গেছে, যে এগুলো আমি এখন একটা একটা করে বলি, ওকে? এবং কত সহজে এমসিগুলোর করা যায় সেটা খেয়াল করো। কে এর মান কত হলে এই রেখা দুটি পরস্পরের সমান্তরাল হবে, রাইট? দুটা সরলরেখার সমান্তরাল হলে ঢাল সমান হয়, রাইট? অথবা সবথেকে বেশি ভালো চিন্তা হচ্ছে যদি দুটা সরলরেখার সমান্তরাল হয়। যেমন দেখো যে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। এই দুটা সরলরেখা সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে ঢাল দুটা সমান, এটা সত্য। তার মানে প্রথমটা ঢাল মাইনাস a1 বাই b1, দ্বিতীয়টা ঢাল মাইনাস a2 বাই b2। এটা সমান বললেই সমান্তরাল হয়। তবে এখানে আরেকটা কন্ডিশন, যে ঢাল দুটা সমান হবে, এটা সত্য। কিন্তু এই দুটা সমীকরণের ক্ষেত্রে a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2, এইটা হলে সমান্তরাল হয়। সাথে সাথে নট ইকুয়াল টু c1 বাই c2, c1 বাই c2। যদি ওইটা c1 বাই a1 বাই a2 এর অনুপাতও যা, b1 বাই b2 এর অনুপাতও যা, যদি c1 বাই c2 এর অনুপাত তা হতো, তাহলে দুটা সরলরেখা একই সরলরেখা নির্দেশ করত। দুটা সরলরেখা একই সরলরেখা, তাহলে দুটি সরলরেখা একই সরলরেখা নির্দেশ করার শর্ত এটা। তাহলে আমরা এখানে যেটা করব, দেখো সমীকরণগুলোকে এক পাশে দেখব। তাহলে এই সমীকরণটা আলাদা ইকুয়াল আছে, মানে y ইকুয়াল আছে, এটাকে আমরা লিখব 3x মাইনাস y প্লাস 5, না মাইনাস 5, সরি মাইনাস 5 ইকুয়াল টু 0। তো দুটা সরলরেখার সমান্তরাল হলে x এর সহগের অনুপাত, এর x এর সহগ k, এর x এর সহগ 3, তার মানে কি k বাই 3, এটা ইকুয়াল টু এর y সহগ কত 3, এর y সহগ কত মাইনাস 1। অতএব k ইকুয়াল টু মাইনাস 9, k ইকুয়াল টু মাইনাস 9। শেষ। দুটা সরলরেখার সমান্তরাল হলে ঢাল বের করার কোনো চিন্তা নাই। x এর সহগের অনুপাত y এর সহগের অনুপাত সমান হবে, রাইট? ধ্রুবক পদের অনুপাতটা দেখে নিবা শুধু আলাদা আছে কিনা। বলো, ধ্রুবক পদের অনুপাত আলাদা আছে কিনা? ক্লিয়ার? এবারে দেখো, এই ঢাল বিশিষ্ট সরলরেখাটি এই সরলরেখার উপর লম্ব হলে ল্যামডা কত? তো ভেরি গুড, আমরা এই ঢাল বিশিষ্ট সরলরেখা, তাহলে এর ঢাল আছে 3/2 ইন্টু এর ঢাল কত মাইনাস ল্যামডা বাই 3, এটা ইকুয়াল টু মাইনাস 1। এখান থেকে ল্যামডা বেরিয়ে যাবে, মাইনাস মাইনাস কাটা যাবে, 3 3 ফ্রি হবে, ল্যামডা ইকুয়াল টু 2, ল্যামডা ইকুয়াল টু 2। অ্যান্সার কমপ্লিট, রাইট? কি ক্লিয়ার? এগুলো সহজ অঙ্ক, খুবই সহজ অঙ্ক এগুলো নিয়ে চিন্তা করার তো দরকার নাই। আবার দেখো, এই দুটা সরলরেখা সমান্তরাল হলে কে এর মান কত? কি করে দেওয়া লাগবে? x এর সহগের অনুপাত y এর সহগের অনুপাত সমান। তাহলে এটা হয়ে গেল এই রেখার উপর লম্ব এবং এই বিন্দুগামী রেখার সমীকরণ। এবার দেখো, খুবই মজার বিষয়, এই অঙ্কগুলো আমরা অত্যন্ত সহজে করতে পারি।
কোন একটা সরলরেখার উপর লম্ব আর একটা নির্দিষ্ট বিন্দুগামী, রাইট? কিভাবে ফিল করবো এখানে সেটা একটু আমরা ওখান থেকে ফিরে আসি, একটু ওই বোর্ড থেকে। দেখো, মনে করো দুইটা প্রশ্ন লিখতেছি। 3x প্লাস 4y প্লাস 1 ইকুয়াল টু 0 এর সমান্তরাল দুইটা অঙ্ক লিখতেছি এবং 2, 3 গামী, রাইট? একবারে লেখার চিন্তা ভাবনা করবা, রাইট? দেখো, সমান্তরাল হলে এই দুটা পদের কোনো চেঞ্জ হয় না। ধ্রুবক পদকে তুমি পাঠিয়ে দিবা কোথায়, যেখানে আর কেউ দেখতে পাবে না, তাহলে এটাই ইকুয়াল টু 0, এটাই অ্যান্সার মনে করো। দেখো, এর সমান্তরাল এটা কিনা, শুধু এখন ধ্রুবক পদ আলাদা হতে হবে। আমার কথা বোঝো নেই? সেই ধ্রুবক পদটা কি হবে? এর সমান্তরাল এবং 2, 3 গামী, তাহলে 2, 3 বিন্দুরা এই সমীকরণকে সিদ্ধ করতে হবে। দেখো 2, 3 বিন্দু এখানে বসিয়ে দেখো, 6 আর 12 কত হয়? 18, কিন্তু ডান পাশে কত আছে? 0 না? এখানে 2, 3 বিন্দু এখানে বসিয়ে দিই, প্লাস 18 আসে, রাইট? এর সাথে কি করলে 0 হয়? এখানে -18, এটাই অ্যান্সার, শেষ। ঠিক আছে, যে এই রেখার সমান্তরাল এবং 2, 3 গামী, তাহলে সমান্তরাল হওয়ার জন্য এটার কোনো চেঞ্জ নাই, ধ্রুবকের দিকে তাকাবা না। এবারে এই বিন্দুটা এখানে বসিয়ে দিবা, যত মান আসবে তার বিপরীত চিহ্ন বিশিষ্ট মান ওখানে যোগ করবা, তাহলে সমান্তরাল হয়ে গেল। কি ক্লিয়ার? 2 নম্বর হচ্ছে লম্ব রেখা, কিসের সূত্র মনে রাখবো না আমরা, লম্ব রেখার সমীকরণ এবং 2, 3 বিন্দুগামী এবং 2, 3 গামী। বলো বাবা। লম্ব রেখা হওয়ার জন্য তোমরা যে শর্ত জানো সেটা আগে লিখে নিবা, ধ্রুবক পদ বাদ দিয়ে। এক্স এর সহগ ওয়াই এর কাছে যাবে, ওয়াই এর সহগ এক্স এর কাছে যাবে, যে কোনো একটার চিহ্ন পরিবর্তন হবে। তাহলে এখানে হবে 4x - 3y। কি লম্ব হওয়ার শর্ত কমপ্লিট কিনা? এবার আরেকটা শর্ত কি? আরেকটা শর্ত 2, 3 বিন্দু দিয়ে যেতে হবে এটা, বাট এখানে 2, 3 বিন্দু বসালে হয় 8 - 9 মানে কত? -1। এই -1, তাহলে আমার এখানে হতে হবে 0, তাহলে এখানে কি থাকা উচিত? +1। এটাই অ্যান্সারের বাংলাটা, যে এই সরলরেখার উপরে লম্ব এবং 2, 3 গামী সরলরেখার সমীকরণ। কি ক্লিয়ার? তাহলে কোন একটা সরলরেখার সমান্তরাল একটা নির্দিষ্ট বিন্দুগামী, কোন একটা সরলরেখার সমান্তরাল নির্দিষ্ট বিন্দুগামী, লম্ব নির্দিষ্ট বিন্দুগামী, এই ধরনের যত অঙ্ক আছে সব কমপ্লিট। ঠিক আছে? যেমন দেখো, এখানে চলে আসো, এই সরলরেখার উপর লম্ব এবং 2, 1 বিন্দুগামী, খুবই মজার কাহিনী। বলো, এর লম্ব রেখার সমীকরণে কি করবা? 7x - 3y = 0 হওয়া উচিত। এবার 2, 1 বিন্দু বসাও, 2, 1 বিন্দু কেন বসালে 14 - 3 মানে +11, কি করলে 0 হয়? -11। অপশন দেখো, এবার অপশন দেখো, কই? ওই যে দেখো, 7x - 3y - 11 = 0। কি কিছু করার আছে? বলো, তোমরাই বলো, আমি বললে তো দোষ হয়। এখন বলো, এখানে আসো। এই বিন্দুগামী এবং এই রেখার সমান্তরাল লেও, সমান্তরাল হওয়ার জন্য কি করতে হবে? সমান্তরালের কোনো চেঞ্জ নাই, তার মানে এইটুকু থাকবে, এইটুকুতে আর কোনো কথাই না, লিখেও করবো না আমি। এবার এখানে 1 - 2 এইটুকুতে বসাও, তাহলে 12 - 10 মানে +2, তাহলে এটাকে 0 বানানোর জন্য কি লাগবে? -2। 12x + 5y - 2 কোথায়? এই যে এখানে আছে, 12x + 5y - 2 = 0। কি ক্লিয়ার? দেখো তো, আবার এই রেখার, এই বিন্দুগামী এই রেখার উপর লম্ব কেমন লাগে? তাহলে কি হবে? 3x + 2, এই রেখার উপর লম্ব রেখা, 2y = 0 হবেই। এবার আমরা কি করব? 1, 1 বিন্দু এখানে বসাও, 1, 1 বিন্দু বসালে 5 মারো, এবার ড্রাইভ, তাহলে তো 0 হয়ে যায়। দেখেছ? -5 কন্যা সঠিক কিনা? তাহলে দেখো কোথায় আছে এটা, 3x + 2y - 5 = 0। এগুলো কোনো অঙ্ক হইল?
তাহলে দেখো এগুলি কিন্তু পরীক্ষা এসছে। আমি তো ঢাকা বোর্ড 21, সিলেট বোর্ড 21, বরিশাল বোর্ড 21, ময়মনসিংহ বোর্ড 21, সিলেট বোর্ড 17, রাজশাহী বোর্ড 2019, এগুলো তো বোর্ডে আসা প্রশ্ন। তাহলে তোমাদের মধ্যে হতাশা কাজ করবে কেন? ঠিক আছে, তাহলে এই অঙ্ক আমাদের জীবন থেকে চলে গেল। আবার এখানে কি বলেছে, কে এর মান কত হলে এই রেখা দুটি পরস্পরের উপর লম্ব হবে? ঢাল দৈর্ঘ্য গুণফল -1 কে এর মান বেরিয়ে যাবে। অথবা এখানে আরেকটা কনসেপ্ট করতে পারো, ঢাল না বের করে, যদি দুটা সমীকরণের a1 a2 প্লাস b1 b2 ইকুয়াল টু 0 হয়, তবুও দুটা সরলরেখা পরস্পরের উপর লম্ব হয়। অর্থাৎ x এর সহগের গুণফল, তাহলে এর x এর আর এর x এর সহগের গুণফল 6, এর y এর সহগ আর এর y এর সহগের গুণফল -k ইকুয়াল টু 0, অতএব k ইকুয়াল টু 6। শেষ। x এর সহগের গুণফল প্লাস y এর সহগের গুণফল ইকুয়াল টু 0 হতে হবে, তখনই দুটা সরলরেখা পরস্পরের উপর লম্ব হয়। ওই ঢাল বের করে দেখবা, ওই একই ঘটনা ঘটবে। ওখান থেকে কিন্তু এই জিনিসটা নিয়ে আসা হয়েছে। কি ক্লিয়ার? তাহলে সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ, লম্ব সরলরেখার সমীকরণ, এই জাতীয় যত অঙ্ক আছে এই মহাবিশ্বে সব একবারে তামা তামা। কি ক্লিয়ার? এবার ভাই তোমাদের কোনো আপত্তি আছে? দেখেছিলাম এরা কি বুঝতেছে না বুঝতেছে, কিছুই তো বলতেছে না। এ বাবা তোমরা কি বুঝতেছ? না বুঝলে একটু মানে আওয়াজ দিও আর কি। তামান্না হক ভাইয়া লাস্ট ম্যাথ আরেকবার বলেন। এই যে এটা কে এর কোন মানের জন্য এই দুটা সরলরেখা পরস্পরের উপর লম্ব হবে। তো এটার জন্য দেখো, তাহলে আমি একটা কাজ করি, আমার বোর্ডে চলে যাই। দুটা সরলরেখা পরস্পরের উপর লম্ব হলে অ্যাকচুয়ালি ঘটনা এরকম যে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। তাহলে এই সরলরেখার ঢাল তো -a1/b1 ইন্টু এই সরলরেখার ঢাল -a2/b2, এটা ইকুয়াল টু -1 না? তাহলে এই মাইনাস কাটলো, যাও। তাহলে অতএব a1 a2 ইকুয়াল টু আসবে -b1 ইন্টু b2। তার মানে কি a1 a2 প্লাস b1 b2 ইকুয়াল টু কত? 0। তার মানে কি x এর সহগের গুণফল প্লাস y এর সহগের গুণফল ইকুয়াল টু 0 হতে হবে, তখনই দুটা সরলরেখা পরস্পরের উপর লম্ব হবে। কি ক্লিয়ার? আশা করি তামান্না তুমি বুঝতে পেরেছ। তুরহান আল নাহিয়ান, জি ভাই ক্লিয়ার, ফকফকা হলো, তাহলে কোনো সমস্যা নাই। এবার আবার আমরা চলে যাই আমাদের রেকর্ডে। তাহলে এ ধরনের অঙ্ক কমপ্লিট। এবার এগুলো তো এটাই তো বললাম, আসলে এই সরলরেখার সমান্তরাল একটা নির্দিষ্ট বিন্দুগামী, যেমন এই সরলরেখার সমান্তরাল এই বিন্দুগামী সরলরেখার সমীকরণ। কি করলাম না বলো তো? এই সরলরেখার উপর লম্ব, এই সরলরেখার সমান্তরাল, ঠিক কিনা? করিনি? এগুলো করেছি। দুটি সরলরেখা অভিন্ন হওয়ার শর্ত সাথে বললামই, দুটা সরলরেখা যদি অভিন্ন হয়, x এর সহগের অনুপাত y এর সহগের অনুপাত আর ধ্রুবক পদের অনুপাত এখানে সমান হবে, রাইট? এই ধরনের এমসিকিউ এই যে যশোর বোর্ডে একটা এসছে যে এই দুটা সরলরেখা দুটি একই সরলরেখা প্রকাশ করলে ধ্রুবক a এর মান কত? x এর সহগের অনুপাত 2/3a, y এর সহগের অনুপাত 3/-5b ইকুয়াল টু, এ দেখো এখানে কিন্তু 7কে বাম পাশে নিতে হবে অথবা 15কে ডানে নিতে হবে, এক পাশে যেন থাকে সব, ঠিক আছে? এই ভুলটা কিন্তু করা যাবে না। তাহলে এখানে x এর সহগের অনুপাত তাহলে 3a/2, y এর সহগের অনুপাত -5/3, এটা ইকুয়াল টু ধ্রুবক পদের অনুপাত। এই ধ্রুবক পদ বামে আছে 15, এর বামে আছে -7। তাহলে এখান থেকে তুমি কিসের মান বের করে নেবা? এ আর বি এর মান নির্ণয় করে নেবা। কিসের মান চাইছে? এ এর মান। তাহলে এ এর মান বের করতে গেলে 30
30/3 মানে হচ্ছে -10 মাইনাস কত আসবে এখানে 3a = 30 ডিভাইডেড বাই -7, তাই কি না? তাহলে অতএব a = -10/7, -10/7 বি নম্বর। কি গেল অঙ্ক? খুবই সহজ অঙ্ক না, রাইট? তাহলে এই অঙ্ক আমাদের জীবন থেকে চলে গেল। এবার আসো দুটি বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এটা খুবই সিম্পল, 9 10 ছিল, এটা নিয়ে আমি কথা বলবো না। x - x1 ডিভাইডেড বাই x1 - x2 = y - y1 ডিভাইডেড বাই y1 - y2। এবার এখানে আসো, একটা নির্দিষ্ট বিন্দুগামী এবং m ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ, রাইট? এটা বিভিন্নভাবে করা যায়। এই সমীকরণটা আসলে y - y1 = m × x - x1। এই ধরনের যে অঙ্কগুলো হয় সেগুলো মোটামুটি সরাসরি এই সূত্র ইউজ করে করা যায় অথবা ফিলিংস থেকে করা যায়। 2/3 ঢাল বিশিষ্ট সরলরেখা। এখন দেখবা যে কোন সরলরেখার ঢাল 2/3। এই একটা সরলরেখার ঢাল 2/3, এই একটা সরলরেখার ঢাল 2/3, আর কিন্তু কোনো সরলরেখার ঢাল 2/3 নাই। তুমি সূত্র দিয়েও করবা না, তুমি করবা কি কোন সরলরেখার ঢাল 2/3 এবং -10 কোন সমীকরণকে সিদ্ধ করে। তাহলে -10 কোন সমীকরণকে সিদ্ধ করে? এটাকে তো সিদ্ধ করে না। এখানে -2 -2 মানে -4, তাহলে -2 + 2, তাহলে এটা অ্যান্সার। শেষ। বোঝানি ব্যাপারটা? তোমাকে ফিলিংস থাকতে হবে যে এই ঢাল কোন সরলরেখায় আছে, কোন সরলরেখাকে -10 সিদ্ধ করে। এছাড়া তার কোনো উপায় নাই। তাহলে এর থেকে আর কি সহজ বুদ্ধি শিখবা তুমি। আর ওইটা দিয়ে যদি করতে যাও তাহলে তো একটু হিসাব নিকাশের ব্যাপার আছে। হিসাব নিকাশ করতে একটু সময় সাপেক্ষ বিষয়। আর তুমি কোনটা করবে সেটা তুমি সিদ্ধান্ত নিও। এই ঢাল বিশিষ্ট সরলরেখার উপর লম্ব, এই ঢাল বিশিষ্ট সরলরেখার উপরে লম্ব, তার মানে কি তুমি কিন্তু এই ঢাল বিশিষ্ট সরলরেখার উপর লম্ব মানে এর ঢাল যদি -1/2 হয়, তুমি যেটা নির্ণয় করতে চাচ্ছ তার ঢাল হচ্ছে 2 করি, তার ঢাল হচ্ছে 2। তাহলে 2 ঢাল বিশিষ্ট সরলরেখা সমীকরণ তোমাকে বের করতে হবে, কারণ এই ঢাল বিশিষ্ট সরলরেখার উপর লম্ব। তাহলে সেই লম্ব রেখার ঢাল কত? 2। তাহলে কোন সরলরেখার ঢাল 2? এটারও ঢাল 2, এটারও ঢাল 2, এটারও ঢাল 2। কোন বিন্দুতে যাবে? 2 - 3। 2 - 3 এটাকে সিদ্ধ করে কিনা সেটা দেখো। 4 আর 3 7, +7 -7, ভাগ্য ভালো, তাই না বলো? কিন্তু কনফিডেন্স তো আজ থাকবে যে আমি অঙ্ক পারবো, যে এই ঢাল বিশিষ্ট সরলরেখার উপর লম্ব। তাহলে তুমি যে সরলরেখাটা নির্ণয় করতে চাচ্ছ সেটার ঢাল আসলে 2। তাহলে কোন সরলরেখাতে ঢাল আছে 2 সেটা তুমি দেখো। কি ক্লিয়ার কিনা বলো? ঢাল কিভাবে বের করা হয়? -x এর সহগ বাই y এর সহগ, অথবা y কে বাম পাশে রেখে সবগুলোকে ডানে পার করে দিলে x এর সহগ, রাইট? তাহলে বলো এটা অ্যান্সার কিনা? এরকম ভাবে দেখা যায় অনেক সময় অঙ্ক আসে এরকম যে একটা সরলরেখার ঢাল দেওয়া আছে এবং x অক্ষের ধনাত্মক দিক থেকে 5 একক কাটে, এই ধরনের প্রশ্ন হয়। তো এটার সাহায্যে আমি আর কয়েকটা অঙ্ক বলবো, সেগুলো একটু দেখো। দেখো সেটা হচ্ছে, মনে করো তোমাকে প্রশ্নটা দিলাম এখানে যে 5 ঢাল বিশিষ্ট সরলরেখা, 5 ঢাল বিশিষ্ট সরলরেখা, ঢাল বিশিষ্ট সরলরেখা 1 নম্বর দিলাম x অক্ষের ধনাত্মক দিক থেকে, x অক্ষের ধনাত্মক দিক হতে, হ্যাঁ, x অক্ষের ধনাত্মক দিক হতে 2 একক অংশ কাটে, 2 একক অংশ কাটে, 2 একক অংশ কাটে। এখানে টোটাল 4টা প্রশ্ন হয়, হ্যাঁ, কাটে হয়েছে। তাহলে দেখো এরকম যদি হতো যে y অক্ষের ধনাত্মক দিক থেকে 2 একক অংশ কাটে, সেটা কিন্তু সবাই পারে, y = mx + c, mx + c যদি y অক্ষের ধনাত্মক দিক থেকে বলতো। কিন্তু এটা কোন অক্ষের ধনাত্মক দিক থেকে কাটেছে? x অক্ষের ধনাত্মক দিক থেকে কাটেছে। প্রশ্নটা কিন্তু এইটা, রাইট? এক্ষেত্রে তোমার যে ঘটনাটা ঘটবে, তাহলে 5 ঢাল বিশিষ্ট সরলরেখা x অক্ষের ধনাত্মক দিক থেকে যখন কাটবে সেই স্থানাঙ্কটা আসলে 2 0, তার মানে 2 0 বিন্দুতে যেতে হবে।
এক্স অক্ষের ধনাত্মক দিকে 2 একক অংশ কাটা মানে 2 0 বিন্দুতে যাওয়া। এক্স অক্ষের ঋণাত্মক দিক থেকে যদি তোমাকে বলে এক্স অক্ষের ঋণাত্মক দিক থেকে 2 একক অংশ কাটে, তার মানে তোমাকে বুঝতে হবে -20 বিন্দুতে যাওয়া, রাইট। ঢাল দেওয়া থাকবে এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে কাটবে, ঢাল দেওয়া থাকবে এক্স অক্ষের ঋণাত্মক দিক থেকে কাটবে, রাইট। তার মানে তুমি বিন্দু নির্ধারণ করে দেখবো আগে। তাহলে বলো যে সরলরেখা ঢাল আমি দেখবো 5, সেই সরলরেখাকে 20 বিন্দুটা সিদ্ধ করে কিনা। আবার এটা যদি আসে তাহলে আমরা দেখব যে সরলরেখার ঢাল 5 এবং ওই সরলরেখাকে -20 বিন্দুটা সিদ্ধ করে কিনা। কি ক্লিয়ার? এটা চেক করলে তো হয়ে যায়, ফিলিংস তো এগুলো আসলে, তাই না বলো? তাহলে পারবা না? অথবা তুমি ঢাল পাইছো, বিন্দু পাইছো y - y1 = m × x - x1, এটা y - y1 y1 মানে তো 0 = m × x - x1, এটা দিয়ে করো, তাহলে আরো সহজ হয়, তাহলে সিদ্ধ করা লাগবে না। তার মানে কি 5x - y + 10 = 0, তাই কি না? আবার ঢাল আছে 5, এই বিন্দুগামী, তাহলে y - y1 এটা = m × m মানে তো 5, x - x1 মানে +2, এটা অ্যান্সার। কি বোঝা নাই ব্যাপারটা? ক্লিয়ার? তাহলে এগুলো আসলে খুবই সিম্পল এমসিকিউ, গরিব লেভেলের এমসিকিউ, যেগুলো ফাইনাল পরীক্ষা আসে, খুবই গরিব অঙ্ক এগুলো। আসলে অ্যাডমিশন বেসে যখন আমরা ক্লাস নেব তখন এগুলোর আরও অনেক মানে কাহিনী দেখবো আসলে এমসিকিউ, তখন ওগুলো সলভ করতে গিয়ে আমাদের আরও অনেক বেসিক শক্ত হবে। যাই হোক, এবার আসো এক্স এবং ওয়াই অক্ষতে এ এবং বি অংশ ছেদকারী সরলরেখার সমীকরণ x/a + y/b = 1, রাইট। এখন দেখো এই রেখাটি অক্ষদের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল কত? আরে ভাই, এরা তো এক্স অক্ষ থেকে 5 একক কাটে, ওয়াই অক্ষ থেকে 6 একক কাটে, ক্ষেত্রফল হবে ½ × ভূমি × উচ্চতা 5 × 6 মানে 15 বর্গ একক। 15 বর্গ একক কই আছে দেখো, শেষ, তাই না? এটা এক্স অক্ষ থেকে 5 কাটে, ওয়াই অক্ষ থেকে 6 কাটে, তাহলে ত্রিভুজটা কেমন হবে? ত্রিভুজটা হয় এইরকম, এই যে 5 আর এখানে 6, ত্রিভুজের ক্ষেত্রফল ½ × ভূমি × উচ্চতা। এবার বলছে এই সরলরেখাটি এক্স এবং ওয়াই অক্ষ হতে যথাক্রমে যে অংশ খণ্ডন করে তাদের দৈর্ঘ্য কত, রাইট। তাহলে বলো এটাকে এই পাশে ভাগ করে দিয়ে 1 আকারে নিয়ে আসবো না? অথবা আমি এইভাবে চিন্তা করি না, এক্স অক্ষের ছেদবিন্দুর সময় ওয়াই 0 বলে এক্স এর মান বের করি আমি কিউ, তাহলে এক্স এর মান হবে কিউ। আর ওয়াই অক্ষের ছেদবিন্দু বের করতে গেলে এক্স এর মান 0 বলে কি ওয়াই এর মান বের করি আমি পি, তাহলে কিউ পি, তাহলে ওয়াই এর মান এখানে পি, তাহলে কিউ পি কোথায় আছে সেটা দেখো, এই যে এটা অ্যান্সার। কি বুঝলা? অথবা তুমি পি কিউ দ্বারা ভাগ করো, পি কিউ দ্বারা ভাগ করলে হবে x/q + y/p = 1, যেটা চিন্তা করতে পারো, যে চিন্তা করলে তোমার সহজ হবে। তাহলে এক্স অক্ষের খণ্ডিত অংশ কত? কিউ। ওয়াই অক্ষের খণ্ডিত অংশ কত? পি, তাহলে কিউ পি অ্যান্সার। ঠিক কিনা বলো? এই যে দেখো এই সরলরেখা দ্বারা এক্স অক্ষের খণ্ডিত অংশ কত একক? এক্স অক্ষের খণ্ডিত অংশ কত একক? এখানে একটা প্রশ্ন আছে, এক্স অক্ষের খণ্ডিত অংশ, রাইট। এখন এক্স অক্ষের কোন দিক থেকে কাটেছে এটাও উল্লেখপূর্বক তোমাকে মানটা লিখতে হবে, এটা একটু মাথায় রাখতে হবে, কারণ এই এমসিকিউ নিয়ে অনেকের কনফিউশন আছে যে যদি এই সরলরেখাকে আমরা এভাবে লিখি যে 3x - 2y + 6 = 0, রাইট। তাহলে এখানে লেখা যায় 3x - 2y = -6, -6 দ্বারা ভাগ করলে x/-2 + y/3 = 1। তাহলে এক্স অক্ষ থেকে কত অংশ কাটে? না, তোমাকে বলতে হবে ঋণাত্মক এক্স অক্ষ থেকে 2 একক কাটে। এটার অর্থ হচ্ছে ঋণাত্মক এক্স অক্ষ হতে 2 একক কাটে, ধনাত্মক ওয়াই অক্ষ হতে 3 একক কাটে, রাইট। এখন বলো তুমি যদি বলো এটাকে, তাহলে এটার ভাষা হবে এরকম, ঋণাত্মক এক্স অক্ষ হতে
ঋণাত্মক এক্স অক্ষ হতে 2 একক কাটে, 2 একক কাটে, রাইট? এটার ভাষা বলতে হবে এরকম ভাবে। এখন বলো ঋণাত্মক এক্স অক্ষ থেকে যদি না বলা থাকে, দেখো এখানে কি বলা আছে, এক্স অক্ষের খণ্ডিত অংশ কত একক, ঋণাত্মক এক্স অক্ষ তো বলা নাই, তাহলে এক্স অক্ষের খণ্ডিত অংশ হবে এখানে -2, যেন বুঝতে পারে স্যার যে ঋণাত্মক এক্স অক্ষ থেকে 2 একক কাটেছে, রাইট? তাহলে এইটার ভাষা বুঝতে হবে তোমাকে, যেটার ভাষা হচ্ছে ঋণাত্মক এক্স অক্ষ থেকে 2 একক, এক্স এর নিচে যখন -2 থাকে, ধনাত্মক ওয়াই অক্ষ হতে 3 একক, রাইট? তার মানে তোমাকে যদি এই প্রশ্নে বলে যে এই সরলরেখাটি এক্স অক্ষ থেকে কত একক কাটে, তোমাকে বলতে হবে -2 একক। যেহেতু ঋণাত্মক এক্স অক্ষ বলা নাই, ঋণাত্মক এক্স অক্ষ হলে বলতে তুমি 2 একক, রাইট? তাহলে এখানে অ্যান্সার হবে এটার -2। এই সরলরেখা দ্বারা এক্স অক্ষের খণ্ডিত অংশ কত একক, তাহলে এটা হবে, যদি এখানে বলা থাকতো ঋণাত্মক এক্স অক্ষের খণ্ডিত অংশ কত, তাহলে বলতাম 2 একক, বাট বলা আছে শুধু এক্স অক্ষের খণ্ডিত অংশ, তার মানে তোমাকে চিহ্ন উল্লেখপূর্বক বলতে হবে, রাইট? এটুকু বোঝা গেছে কিনা বাবা বলো? এটা ক্লিয়ার কিনা? দেখি ছেলেমেয়েরা কি বলে। শাহরি হোসেন বলছে যে জি ভাই ক্লিয়ার, আনজারা -2, হ্যাঁ এটা হবে -2। দেখো অথচ 2 কিন্তু অপশনে আছে, কনফিউজিং কোশ্চেন, বাট তোমাকে বুঝতে হবে যে ওই জিনিসটাকে কি পড়তে হয়, যে যদি কখনো এরকম থাকে। আজকে এমসিকিউ শেষ ইনশাল্লাহ, আর কয়টা ক্লাস নেবে? আজকে এমসিকিউ শেষ, আর একদিন সিকিউ নিয়ে আলোচনা করবো, কারণ এমসিকিউ করতে করতে আমি অনেক কনসেপ্ট আলোচনা করে ফেলেছি, রাইট? এখন আসো আমি যেটা বলতে চাচ্ছি, তাহলে x/-2 প্লাস y/-5 এটা ইকুয়াল টু মনে করো 1, এই জিনিসটাকে পড়া শেখাচ্ছি। এই জিনিসটা আসলে চোখের সামনে বুঝবা, সরল লেখাটি ঋণাত্মক এক্স অক্ষ থেকে, এটা লিখে রাখো, হ্যাঁ, সরল লেখাটি ঋণাত্মক এক্স অক্ষ হতে, ঋণাত্মক এক্স অক্ষ হতে 2 একক কাটে, 2 একক অংশ কাটে, কাটে বানান চন্দ্রবেন্দ্র হয় নাকি, যাই হোক। 2 নম্বর, ঋণাত্মক এক্স অক্ষ না দিয়ে যদি বলতো এক্স অক্ষ হতে কত অংশ কাটবে, এখানে বলতে হবে -2 একক, রাইট? আর যদি 3 নম্বর হচ্ছে ঋণাত্মক ওয়াই অক্ষ হতে, ঋণাত্মক ওয়াই অক্ষ হতে কত একক কাটবে, 5 একক। আর যদি ঋণাত্মক কথাটা না বলা থাকে, শুধু ওয়াই অক্ষ থেকে বলা থাকে, সেক্ষেত্রে -5 একক। কি ক্লিয়ার? রাবু কি বলছে ভাইয়া? তামান্না হক বলছে একটা প্রশ্ন, যে a√3, তামান্না হকের একটা প্রশ্ন দেখছি আমি, a√3, -2 এর পোলার স্থানাঙ্ক যদি 210 ডিগ্রি হয়, তাহলে 210 ডিগ্রি কোন কোয়াড্রেন্টে, এটা তোমাকে চিন্তা করতে হবে। 210 ডিগ্রিটা কোন কোয়াড্রেন্টে, 180 + 30, তার মানে এখানে। তাহলে তুমি এখানে চিন্তা করো বাবা, এইটুকু 4 একক, আর এখান থেকে এইটুকু হচ্ছে 210, তার মানে এইটুকু 30 ডিগ্রি, রাইট? তাহলে তুমি আগে এখান থেকে এই বাহুর দৈর্ঘ্য আর এই বাহুর দৈর্ঘ্য বের করে নাও। তাহলে এটা মনে করো m, তাহলে m = cos 30 ডিগ্রি, m = cos 30 ডিগ্রি, তাহলে cos 30 ডিগ্রি মান কত, √3/2, তাই না? আর n মনে করো এটা, তাহলে n = কত, n = 4 এখানে আছে,
ধর এম ইকাল টু 4 cos 30 ডিগ্রি, তার মানে এটা ইকাল টু হচ্ছে 2√3, আর এন ইকাল টু 4 sin 30 ডিগ্রি। sin 30 মান কত? হাফ, হাফ আর 4 তো 7, তার থাকে 2। তাহলে এই বিন্দুটা তো থার্ড কোয়াড্রেন্টে, তাহলে এর স্থানাঙ্ক কি লিখবা তুমি? এক্স এর মান -2√3, ওয়াই এর মান -2, তাহলে বলো এর মান কত? এর মান -2। কই গেল? এই যে তামান্নাক বলছে এর মান আমার 2 আসছে, তোমার 2 আসছে ভুল করে, আমার তো -2 আসলো, তাই কিনা বলো? থার্ড কোয়াড্রেন্টের স্থানাঙ্ক কি হবে? এক্স এর মান মাইনাস, ওয়াই এর মান মাইনাস নেবে না? ঘটনা সঠিক কিনা বলো? তামান্নাক ক্লিয়ার? এইস হাসিব অপ্রাসঙ্গিক কমেন্ট থেকে বিরত থাকতে হবে, নইলে ব্লক খাবে। এইস হাসিব কাকে ভণ্ড বলেছে? কোন বন্ধুকে? এইস হাসিব নামটা মনে রাখলাম। কি বলেছে? কে কমেন্ট করতেছে? ও ব্লক খাবে আজকেই। হ্যাঁ, যেটাই হোক, কিন্তু এই ধরনের কমেন্ট করবে কেন এখানে, তাই না বলো? ওকে, ক্লাসটা শেষ হোক, তারপরে এই সাসিব নাম মুখস্থ রাখলাম। এবার দেখো, তাহলে আমাদের কোন অঙ্ক হয়ে গেল? এগুলো সব কমপ্লিট। মূল বিন্দুতে কোনো সরলরেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য পি এবং লম্বটি এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করলে তার সমীকরণ এটা হয়। এবং এটা খুব মজার একটা ঘটনা আছে, সেটা একটু বলে নিই। সেটা হচ্ছে যে যদি কখনো মূল বিন্দুতে কোনো একটা সরলরেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য পি দেওয়া থাকে এবং উক্ত লম্বটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে, এবং এটা যদি উভয় অক্ষের সাথে একটা নির্দিষ্ট ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করে, এখানে কি কি তথ্য দেওয়া থাকলে কি কি সম্পর্ক হতে পারে সেটা একটু বলে রাখি। মনে রাখবা যে এই সরলরেখাটার সমীকরণ হচ্ছে এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা ইকুয়াল টু পি। এটা হচ্ছে মূল সূত্র। আর যদি এখানে উভয় অক্ষের সাথে একটা নির্দিষ্ট ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করে, রাইট, সেক্ষেত্রে এই ত্রিভুজের ক্ষেত্রফল এটা ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি। ভূমি কত? এখানে ভূমি হবে এক্স অক্ষতে খণ্ডিত অংশ, তার মানে এক্স অক্ষের খণ্ডিত অংশ হবে পি বাই কস থিটা, ওয়াই অক্ষের খণ্ডিত অংশ হবে পি বাই সাইন থিটা, তাহলে এক্স ইন্টু পি বাই কস থিটা প্লাস ইন্টু পি বাই সাইন থিটা। এটা অতএব ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু পি স্কোয়ার বাই সাইন 2 থিটা, রাইট। এই সম্পর্কটাও মনে রাখবা যে এই সরলরেখাটি উভয় অক্ষের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল হবে পি স্কোয়ার ডিভাইডেড বাই সাইন 2 থিটা, রাইট, বা পি ইকুয়াল টু রুট ওভার ডেল সাইন 2 থিটা। তাহলে পি ইকুয়াল টু রুট ওভার ডেল সাইন 2 থিটা। ওকে, এটা হতে পারে। কি ক্লিয়ার? হয়েছে? তাহলে পি এর মান যদি এখানে বসিয়ে দাও, তাহলে এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা ইকুয়াল টু রুট ওভার ডেল সাইন 2 থিটা। এটা এমসিইউ করার সময় অনেক কাজ করবে, তোমাদের অনেক কাজে লাগবে, রাইট। কি ক্লিয়ার? এখন আসো, এটার আবার ঘটনা আছে।
মনে করো থিটার মান তোমার দেওয়া আছে, থিটার মান যেটা দেওয়া থাকবে সেটা কোন কোয়াড্রেন্টে সেটা তোমাকে বুঝতে হবে। এই থিটাটা কিন্তু মূল বিন্দুতে এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা বোঝায়। তাহলে যদি তোমাদের কখনো এক্স ইকুয়াল টু মনে করো 45 ডিগ্রি কখন দেওয়া থাকলো, রাইট? তাহলে মূল বিন্দু হতে সরলরেখার উপর অঙ্কিত লম্ব এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে? 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে আমার সরলরেখাটা আসলে এটাই হবে, অথবা সরলরেখাটা এটাও হতে পারে, কারণ এই সরলরেখাকে বর্ধিত করো, এটা কি আলাদা সরলরেখা? মূল বিন্দু থেকে অঙ্কিত লম্ব, মূল বিন্দুতে অঙ্কিত লম্ব সরলরেখা এটা, তাহলে সরলরেখাটা এটাও হতে পারে, এটাও হতে পারে। এবারে দেখো এই দিককার পি এর মান যদি তুমি পজিটিভ নাও, এই দিককার পি এর মান কি নিতে হবে? তাহলে একটা বিন্দুর সাপেক্ষে সমান মানে বিপরীত দিক দিয়ে যদি দূরত্ব চিন্তা করি, এদিকে +3 চিন্তা করলে এই দিককারটা বলতে হবে -3। এটা দ্বারা বোঝায় যে তুমি বিপরীত পাশে আসো। তার মানে যদি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্ম কোণ উৎপন্ন করে, সেক্ষেত্রে এখানে পি এর মান কি হবে? +-। যদি ক্ষেত্রফল দেওয়া থাকে তাহলে এখানে একটা ক্ষেত্রফল তৈরি হয়, এখানে একটা ক্ষেত্রফল তৈরি হয়, তাহলে পি এর মান হবে দুইটা এখানে। তাহলে আমি যদি এখানে একটা প্রশ্ন করি, এমন একটি সরলরেখার সমীকরণ বলো এমসিকিউ, যা উভয় অক্ষের সাথে 8 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করে, তার মানে কি ডেলের মান দিলাম 8, এবং মূল বিন্দু থেকে উক্ত রেখার উপর লম্ব এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, থিটার মান তাহলে 45 ডিগ্রি, ঠিক কিনা? এবারে বললো সরলরেখাটির সমীকরণ কি হবে। দেখো থিটা আর ডেল ছাড়া তো কিছু নাই, তাহলে থিটা আর ডেল কোনটাতে আছে? এখানে আছে নাকি এখানে আছে? তাহলে এখানে এটা ইউজ করবা এবং এখানে +- ইউজ করবা, কারণ পি এর মানে +- আসবে এখানে, কারণ 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে এই সরলরেখাও বটে, এটাও বটে, কারণ এটা তো 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এটা তো 45 ডিগ্রি কোণে উৎপন্ন করে, রাইট? তাহলে সেক্ষেত্রে এই সরলরেখাটার সমীকরণ হবে এক্স cos 45 ডিগ্রি মানে 1/√2। তাহলে এখানে অ্যান্সার হবে তোমার এক্স cos 45 ডিগ্রি মানে 1/√2 প্লাস y ইন্টু 1/√2, এটা ইকাল টু +-, রাইট? +- ডেল মানে ক্ষেত্রফল কত? 8, তাহলে √8 ইন্টু sin 90 ডিগ্রি, sin 90 ডিগ্রি মান কত? 1, এখানে তো 45 আছে, 45 দিয়ে গুণ 90 মানে 1, দরকার নাই, এখানে √2 আছে, √2 দ্বারা গুণ করলে x প্লাস y ইকুয়াল টু +-4 আসবে। ওখানে আছে 2√2 আর এই √2 গুণ হবে +-4, এটা অ্যান্সার। কি ক্লিয়ার? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ওকে, তো যাই হোক এই জিনিসটা কনফিউশন থাকে অনেকের। এবার আবার চলে যাই আমরা আমাদের রেকর্ডে। তাহলে এই অঙ্ক আমাদের জীবন থেকে চলে গেল। মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ আগে থেকেই বলা হয়েছে, মূল বিন্দুগামী এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তার মানে ঢালের মান হতে হবে 1/√3। কোন সরলরেখার ঢাল 1/√3, 1/√3, 1/√3, এই যেখানে না, এটা তো √3, ওখানে হচ্ছে 1/√3, তাহলে অ্যান্সার হবে এইটা, ডি নম্বর। শেষ। এই যে দেখো চলে এসছে, একটি সরলরেখার ঢাল 2/3, ওয়াই অক্ষের খণ্ডিতাংশ -5, ঢাল দেওয়া আছে 2/3, এম এর মান 2/3, ওয়াই অক্ষের ছেদাংশ তো আমরা সি জানি, তাহলে সি এর মান -5, তাহলে এম এর মান বসাও, সি এর মান বসাও, অ্যান্সার শেষ। এবার আসো 32 নম্বর, মূল বিন্দু থেকে 4 একক দূরবর্তী এবং -1 ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ বলো। মূল বিন্দুতে কত একক দূরবর্তী? এখন এই অঙ্কটা করতে গেলে অনেকে যেভাবে করে যে হ্যান তেন কত কিছু করে, আর আমার কনসেপ্ট হচ্ছে যে -1 ঢাল কোথায় আছে সেটা আগে দেখো। -1 ঢাল আছে কেবলমাত্র এটাই অ্যান্সার, যাও, আর কোনো জায়গায় -1 ঢাল নাই, দেখো কোনো জায়গায় -1 ঢাল নাই। যদি থাকতো তাহলে 0, 0 থেকে লম্ব দূরত্ব দেখে নিব যে 4 হয় কিনা। যদি থাকতো আর একটা অপশন থাকতো, তাহলে মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব, একটা বিন্দু থেকে একটা লম্ব দূরত্ব বের করা যায় না, কিভাবে? 0, 0, 4√2 ডিভাইড বাই √2 x এর সহগের বর্গ প্লাস y এর সহগের বর্গ, x এর সহগের বর্গ আর y এর সহগের বর্গের বর্গ √2, √2 তো কাটে,
তাহলে কি থাকে মাঠে 4, তাহলে ঠিকই তো আছে, তাহলে এটাই অ্যান্সার। কি ক্লিয়ার? এগুলো খুবই সিম্পল অঙ্ক আসলে। দেখো ভাইরা, এবার স্থূলকোণের সূক্ষ্মকোণের সমাদ্বিখণ্ডক এর সমীকরণ সংক্রান্ত খুবই ইম্পর্টেন্ট টপিক এটা, রাইট? এতগুলো টাইপে চলে এসছি আমরা, আরে বাপ রে বাপ। স্থূলকোণের ও সূক্ষ্মকোণের সমাদ্বিখণ্ডকের সমীকরণ সংক্রান্ত। তো যদি দুটা সরলরেখা পরস্পরকে ছেদ করে, এরা সমান্তরাল যদি না হয়, তাহলে পরস্পরকে ছেদ করবে। ছেদ আবার করে দুইভাবে, লম্বভাবে ছেদ করতে পারে, অলম্বভাবে ছেদ করতে পারে। লম্বভাবে ছেদ করলে সূক্ষ্মকোণ স্থূলকোণ বলে কিছু নাই। যদি লম্ব না হয় তাহলে সূক্ষ্মকোণ স্থূলকোণ আছে, রাইট? তো আমি যেটা শিখাই, এই দুটা সমীকরণের তোমরা দেখে নিবা a1 a2 প্লাস b1 b2 এর চিহ্ন, রাইট? a1 a2 প্লাস b1 b2। আরেকটা জিনিস খেয়াল করবা, এবং খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে মানে ট্রিক্স অ্যান্ড টপিক্স, খুবই ইম্পর্টেন্ট ট্রিক্স। এই সমীকরণের এক্স আর কি কি খেয়াল করবে। 1 নম্বর শর্ত হচ্ছে দুটা সমীকরণের এক্স আর ওয়াই সহগের বর্গের যোগফল একই কিনা। বলো, এর এক্স এর সহগ আর ওয়াই সহগের বর্গের যোগফল কত? তাহলে এক্স এর সহগ এর বর্গ প্লাস ওয়াই এর সহগ, এমসিকিউ এর জন্য বলছে কিন্তু, এর বর্গ। এরা অভিন্ন হবে দুটা সমীকরণ, অভিন্ন যদি হয়। স্পেশাল কেস কিন্তু বলতেছি, নইলে অন্যটাতে আসতেছি, রাইট? তাহলে বলো, এই দুটার বর্গ আর এই দুটার বর্গের যোগফল একই কিনা? একই। অন্তর্গত স্থূলকোণের সমাদ্বিখণ্ডকের সমীকরণ চাইছে, রাইট? তাহলে প্রথম চেক এটা, যদি এটা হয়, এবারে দেখবা a1 a2 প্লাস b1 b2 এর চিহ্ন, রাইট? a1 a2 প্লাস b1 b2 এর চিহ্ন, এর চিহ্ন, ঠিক আছে? তোমার লেখা রাখো a1 a2 প্লাস b1 b2 এর চিহ্ন ব্যবহার করলে, চিহ্ন ব্যবহার করলে স্থূলকোণের সমাদ্বিখণ্ডক হয়। স্থূলকোণের সমাদ্বিখণ্ডক হয়, সমাদ্বিখণ্ডক হয়। a1 a2 প্লাস b1 b2 এর চিহ্ন ব্যবহার করলে স্থূলকোণের সমাদ্বিখণ্ডক হয়। তাহলে a1 a2 প্লাস b1 b2 এর চিহ্ন যদি প্লাস হয়, তাহলে কি করবা জানো? এটা ইকুয়াল টু প্লাস এটা লিখবা, রাইট? মানে প্লাস চিহ্ন ব্যবহার করবা তখন স্থূলকোণের মানে সমাদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করার সময়। সবসময় আমি বলেছি স্থূলকোণের সমাদ্বিখণ্ডক, আর সূক্ষ্মকোণেরটা কি হবে? এর বিপরীত চিহ্নটা নেব। এর চিহ্ন যেটা আসবে সেটা ব্যবহার করলে স্থূলকোণের সমাদ্বিখণ্ডক। এখন বলো, এই অঙ্ক দেখো, এই দুটার বর্গের যোগফল সমান কিনা। এখন আসো a1 a2, a1 মানে 12, a1 a2 মানে 12, b1 b2 মানেও কিন্তু 12, চিহ্ন সহ গুণ করবা কিন্তু, -4 -3, তাহলে এইটা 24 যা কিনা গ্রেটার দেন 0। ঘটনা সঠিক আছে কিনা বলো? তাহলে এটার চিহ্ন কি আসলো? পজিটিভ। এটার চিহ্ন আসলো, তার মানে স্থূলকোণের কি বের করতে বলেছে? তাহলে স্থূলকোণের সমাদ্বিখণ্ডকের সমীকরণ বের করার সময় কি চিহ্ন ব্যবহার করব? প্লাস। তাহলে এইটা ইকুয়াল টু এটা বললে যা হবে সেটাই অ্যান্সার। তাহলে এইটা ইকুয়াল টু এটা বলো 3x মাইনাস 4y প্লাস 3, আসলে এখানে √3² প্লাস 4² হতো, ওই জন্য আমি বলেছি যে সহগের বর্গের যোগফল যদি অভিন্ন হয় তাহলে নিচে ওটা আর দেওয়া লাগে না। তাহলে এটা ইকুয়াল টু প্লাস 4x মাইনাস 3y প্লাস 5, এটা অ্যান্সার। যোগ বিয়োগ পারবা না? বলো কি আসবে তাহলে? 4x থেকে 3x বাদ দিলে x প্লাস এটা এই পাশে যায় প্লাস হলে y প্লাস 2 ইকুয়াল টু 0। দেখো কোথায় আছে x প্লাস y প্লাস 2 ইকুয়াল টু 0? এই যে সি নম্বর। কতক্ষণ লাগবে আমার অ্যান্সার করতে? তুমি যদি আরও চিন্তা করতে পারো যে এই দুটার সমীকরণের x আর y সহগের বর্গের যদি সমান হয়, a1 a2 প্লাস b1 b2 এর চিহ্ন যা থাকবে যদি পজিটিভ আসে, এই দুটার সমীকরণ বিয়োগ করলে যা হবে সেটা অ্যান্সার। বিয়োগ কেন?
আমি তো পজিটিভ চিহ্ন ব্যবহার করতেছি এইভাবে, কিন্তু এই ইকুয়েশনকে যদি ওই পাশে পার করে নিয়ে যাও অথবা এটাকে যদি ওই পাশে নিয়ে আসো তাহলে কি হয়ে যাবে, এই ইকুয়েশন মাইনাস ওটা হবে না। তাহলে আমি যদি এটা মনে রাখি, যদি এই ঘটনা সত্য হয় তাহলে এদের সমীকরণ বিয়োগ করলে স্থূলকোণের সমাধানটা পাবো। সেক্ষেত্রে কি হবে, a1 a2 প্লাস b1 b2 এর চিহ্ন প্লাস, a1 a2 প্লাস b1 b2 এর চিহ্ন যদি প্লাস হয় তাহলে বিয়োগ করে দিব, আর মাইনাস হলে যোগ করে দেবো স্থূলকোণের সমাধানটাকে সমীকরণ। তো এটা মনে রাখলে তোমাদের পেঁচ পেকে যাবে, দরকারই নাই। a1 a2 প্লাস b1 b2 এর যে চিহ্ন আসবে দুইটাকে সমান চিহ্ন দিবা, দিয়ে যদি a1 a2 প্লাস b1 b2 এর চিহ্ন যেটা আসবে সেই চিহ্নটা যে কোনো একটার পাশে বসিয়ে দিবা, হয় এটার পাশে বসাবা না তো এটার পাশে বসাবা, রাইট। যদি a1 a2 প্লাস b1 b2 এর চিহ্ন নেগেটিভ হতো তাহলে স্থূলকোণের সমাধানটাকে সমীকরণ নির্ণয় করার সময় এই দুটা সমান বলে যে কোনো একটার পাশে মাইনাস দিয়ে দিতাম, রাইট। আর ডিভাইডেড বাই কি হতো বলো তো, √3² প্লাস 4²। মূল বক্তব্য কিন্তু এটা ডিভাইডেড বাই √3² প্লাস 4², এটা ডিভাইডেড বাই √4² প্লাস 3²। যেহেতু দুটো সমীকরণেরই এক্স আর ওয়াই সহগের বর্গের বর্গমূল সমান, এই জন্য ওরা কাটে গেছে, কি ক্লিয়ার? তাহলে a1 a2 প্লাস b1 b2 এর চিহ্ন যেটা আসবে সেই চিহ্ন ব্যবহার করে যে সমাধিখণ্ডক পাওয়া যায় সেটা হবে স্থূলকোণের সমাধিখণ্ডক, রাইট। তাহলে এই অঙ্ক আমাদের জীবন থেকে চলে গেল। আর সূক্ষ্মকোণের যদি সমাধিখণ্ডকের সমীকরণ বের করতে বলতো তাহলে আমি a1 a2 প্লাস b1 b2 এর যে চিহ্ন আসবে তার অপোজিট চিহ্নটা ব্যবহার করব, কি ক্লিয়ার? তাহলে এই অঙ্ক আমার জীবন থেকে চলে গেল। এবার আসো, অনেক দূর পর্যন্ত চলে এসছে তো। এই সরলরেখার সমান্তরাল ডি একক দূরবর্তী সরলরেখার সময়ের সমীকরণ, এটা আমরা সিকিউয়ে যাই শিখব, ঠিক আছে। সিকিউ ক্লাস এটা আরও ডিটেল আলোচনা হবে। আবার দুটি সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব ইতিমধ্যে এটা আমি করিয়েছি। প্রথম দিকে যে দূরত্ব নির্ণয়ের ভিতরে যত প্রকারের দূরত্ব ছিল সব করাইছি না, তারপরে লম্ব দূরত্ব এটাও করাইছি। সমবিন্দু সংক্রান্ত তিনটা সরলরেখা যদি সমবিন্দু হয় তাহলে তাদের যে কোনো দুটার ছেদবিন্দু তৃতীয় সমীকরণকে সিদ্ধ করবে, এটা হচ্ছে মূল বক্তব্য। তিনটা সরলরেখা যদি সমবিন্দু হয়, তিনটা কেন, 4টা 5টা 10টা সরলরেখা যদি সমবিন্দু হয় যে কোনো দুটার ছেদবিন্দু অপর সবকটা সরলরেখাকে সিদ্ধ করতে হবে। তাহলে তিনটা সরলরেখা যদি সমবিন্দু হয়, যেমন এ দেখো তিনটা সরলরেখা সমবিন্দু, তার মানে কি এই দুটার ছেদবিন্দু কি এই সমীকরণের উপরে নাই? তাহলে যে কোনো দুটার ছেদবিন্দু তৃতীয় সমীকরণকে কি করবে, সিদ্ধ করবে। এটা হচ্ছে বেসিক। আরেকটা আছে তোমরা জানো যে তিনটা সরলরেখা যদি সমবিন্দু হয় তাহলে তাদের এক্স ওয়াই আর ধ্রুবক পদগুলো নিয়ে সারি বরাবর নিয়ে এই একটা নির্ণায়ক তৈরি করতে হয়, সেই নির্ণায়কের মান 0 হতে হবে। কি ঘটনা সঠিক কিনা বলো? তো যাই হোক, এ ধরনের অঙ্ক তোমরা আসলে পারবা। বিন্দু সাপেক্ষে বিন্দু, রেখার সাপেক্ষে বিন্দুর, অক্ষের সাপেক্ষে বিন্দুর অবস্থান, এগুলো আমি ইতিমধ্যে আলোচনা করেছি যে একটা রেখার সাপেক্ষে দুটা বিন্দু একই পাশে না বিপরীত পাশে অবস্থান করে, এটা বলেছি। বিন্দুটা ওই সরলরেখাগুলোতে বসাতে হয়, বিন্দুগুলো সরলরেখাতে বসাতে হয়, একই চিহ্ন বিশিষ্ট মান আসলে একই পাশে, বিপরীত চিহ্ন বিশিষ্ট আসলে বিপরীত পাশে অবস্থান করে, রাইট। কাহিনী হচ্ছে এটা। দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ বিষয়ক, এটা খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এটা দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ বিষয়ক। তো আমি একটু আলোচনা করে আসি দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ বিষয়ক। তো আমি শিখাই 3 ধরনের ঘটনা। tan phi, দুটা সরলরেখার মধ্যবর্তী কোণ, tan phi ইকুয়াল টু m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 ইন্টু m2। এটার মডুলাস দিয়ে ফাই বের করবা। ভিতরে কি আসলো না আসলো সেটা কোনো মুখ্য বিষয় না, এইটা তখনই তোমরা ব্যবহার করবা যদি m1 ও m2 জানা থাকে। m1 ও m2 যদি জানা থাকে তখন তোমরা এটা ইউজ করবা, রাইট। তাহলে দুটা সরলরেখার মধ্যবর্তী, এই ক্ষেত্রে এই সূত্র দিয়ে ফাইয়ের যে মান পাবা সেটা হবে সূক্ষ্মকোণ।
ফাইয়ের যে মান পাবা সেটা হচ্ছে সূক্ষ্মকোণ, দুটো সরলরেখার মধ্যবর্তী সূক্ষ্মকোণ। আর পাই মাইনাস ফাই হবে স্থূলকোণ। তাহলে তোমার যে কোণই বের করতে বলুক না কেন, সূক্ষ্মকোণ বের করতে বলুক আর স্থূলকোণ বের করতে বলুক, তুমি আগে এইটা ইউজ করে সূক্ষ্মকোণটা বের করে নিবা। যদি তোমার স্থূলকোণই বের করতে বলে তাহলে 180 থেকে বিয়োগ করে দিবা, ঠিক কিনা বলো? যদি M1 আর M2 জানা থাকে, রাইট? আর যদি ফাই জানা থাকে, M1 বা M2 এর যে কোনো একটা, M1 বা M2 এর একটি জানা থাকে, সেক্ষেত্রে তুমি ইউজ করবা এই সূত্র, tan phi equal to plus minus M1 minus M2 divided by 1 plus M1 into M2। কোণ যদি দেওয়া থাকে, যে কোনো একটা ঢাল যদি জানা থাকে, অপর ঢাল যদি বের করতে বলে, সেক্ষেত্রে আমরা এই সূত্র ইউজ করব। এখানে জানা থাকতে হবে কোণ আর একটা ঢাল, তখন এই সূত্র ইউজ করব, রাইট? আর যদি একই চিত্রে এরকম যদি তুমি প্রবলেমের সম্মুখীন হও যে একই চিত্রে দুইটা কোণ সমান, ঢালগুলো তিনটা সরল লেখা আছে মনে করো, আমি তোমাকে বুঝাই বলছি। এইরকম যে এখানে তিনটা সরল লেখা আছে, এই কোণ আর এই কোণ সমান, এখানে M1 এর ঢাল, এটাই M2, এখানে M3। তাহলে এখানে কয়টা কোণ? এই দুটা কোণের ক্ষেত্রে তুমি সূত্র, এটা আর এটা যদি একই কোণ হয় কোনো শর্ত সাপেক্ষে, যেমন প্রতিবিম্ব সমস্যাগুলোতে এটা লাগবে, এই রেখার সাপেক্ষে এই রেখার প্রতিবিম্ব, তাহলে এই কোণ আর এই কোণ কি সমান? তাহলে এই কোণের ট্যানজেন্ট হবে M1 মাইনাস M2 যদি তুমি লিখে থাকো, তাহলে এইটার কোণের ট্যানজেন্ট লিখতে হবে M2 মাইনাস M3, অর্থাৎ ঘূর্ণনটা যেন অভিন্ন হয়, ঘূর্ণনটা যেন একই দিকে হয়। যেমন দেখ, এর ঘূর্ণন এদিকে ঘটাইছি, এর ঘূর্ণন এদিকে ঘটাইছি, অর্থাৎ সিকোয়েন্সটা যেন ঠিক থাকে। তুমি এখানে M1 মাইনাস M2 দিয়ে এখানে লিখবা M3 মাইনাস M2 হবে না, তাহলে চিহ্ন দিতে হবে নেগেটিভ। ক্লিয়ার? তাহলে এই তিনটা পদ্ধতিতে কোণ এবং ঢালের মধ্যে সম্পর্ক লেখা যায়। আরও একটা আছে, সেটা হচ্ছে যে কোনো একটা সরল লেখা, যেমন এইটা ax প্লাস by প্লাস c, সরল লেখাটি x অক্ষ বা x অক্ষের সমান্তরাল, x অক্ষ বা x অক্ষের সমান্তরাল সরল লেখা, x অক্ষের সমান্তরাল, ব্র্যাকেটে লিখে রাখলাম y equal to 0 বা y equal to b, একই কথা তো নাকি? যদি কখনো এই ধরনের প্রশ্নের সম্মুখীন হও যে এই সরল লেখাটি x অক্ষ বা x অক্ষের সমান্তরাল সরলরেখার সাথে, সরলরেখার ধনাত্মক দিকের সাথে, সমান্তরাল সরলরেখার ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে, এই প্রশ্নটা খুবই আসে। তাহলে এটার অ্যান্সার লিখবা tan ইনভার্স ঢাল, এই সরলরেখাটার ঢাল। বলে এই সরলরেখার ঢাল কত? সরলরেখার ঢাল কত? মাইনাস a/b, ঢাল তো বের করা যাবে, tan ইনভার্স ঢাল লিখে নিবা এখানে, রাইট? এখন প্রশ্ন হচ্ছে এই ঢালের মান যদি পজিটিভ হয় তাহলে সূক্ষ্মকোণ হবে। এখানে দুটো ঘটনা আসবে, যদি এখানে ঢাল পজিটিভ হয় তাহলে কোণ ওটাই থাকবে, tan ইনভার্স ওই ঢালের মডুলাস দাও যাও। আর যদি ঢাল যদি পজিটিভ হয়, আর যদি ঢাল নেগেটিভ হয়, ঢাল নেগেটিভ মানে কি? স্থূলকোণ তৈরি করবে। তার মানে এটা হবে পাই মাইনাস tan ইনভার্স ঢালের মডুলাস লিখবা, এটা মনে রাখবা যাও।
জীবনে ভুল হবে না, কোনোদিনও ভুল হবে না। কোনো সরল লেখা এক্স অক্ষ বা এক্স অক্ষের সমান্তরাল সরল লেখার সাথে কত কোণ উৎপন্ন করে এটা বের করতে চাইলে tan ইনভার্স ঢালের মডুলাস তখনই হবে যদি ঢাল পজিটিভ হয়, আর পাই মাইনাস tan ইনভার্স ঢালের মডুলাস যদি ঢাল কি হয়, নেগেটিভ দেওয়া থাকে, রাইট? তাহলে এবার আমরা প্রশ্নে যাই, কি অবস্থা দেখি, চলে আসি। আর যদি আমরা বুঝি যে দুটা সরলরেখা পরস্পর লম্ব, তো ঢালদের গুণফল -1 বাই a1 a2 প্লাস b1 b2 = 0। এবার বলছে এই দুটা সরলরেখার মধ্যবর্তী কোণ কত? আরে চোখ বন্ধ করে, এটা 90 ডিগ্রি, কারণ এক্স এর সহগের গুণফল আর ওয়াই এর সহগের গুণফল 0। আবার দেখো, এর এক্স এর সহগের গুণফল 12, ওয়াই এর সহগের গুণফল -12, 12 - 12 যোগ করতে পারো 0, তার মানে ঢালের গুণফল a1 a2 প্লাস b1 b2 0, সুতরাং এরা পরস্পর 90 ডিগ্রি। এবারে কি বলছে, এই রেখাদ্বয়ের মধ্যবর্তী সূক্ষ্ম কোণ, তাহলে এক ঢাল 2, এক ঢাল 1, এক ঢাল 3, y = 3x - 5, তাহলে এক ঢাল 2, এটা m1, এটা m2, সূক্ষ্ম কোণ বের করতে বলেছে tan phi = m1 মডুলাস m1 কই 2 - 3 ডিভাইড বাই 1 প্লাস 2 × 3 মানে 6, এর মডুলাস মানে ধনাত্মক মান নিতে হবে, 1/7 পজিটিভ মান নিতে হবে সূক্ষ্মকোণ। তাহলে ফাই = কত, tan ইনভার্স 1/7, অনেকে আবেগে -1/7 দিয়ে আসবে। tan ইনভার্সের পরে পজিটিভ ঢাল থাকলে সেটা সূক্ষ্মকোণ উৎপন্ন করে, রাইট? তাহলে এটা অ্যান্সার, শেষ অঙ্ক। এই সরলরেখাটি এক্স অক্ষের ধনাত্মক, এই যে চলে এসেছে দেখো, এই সরলরেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে, আগে বলে ঢাল, এই যেটা ঢাল কি -1, ঢাল নেগেটিভ, তো আমি কি শিখালাম, ঢাল নেগেটিভ বলে পাই মাইনাস বাই 180 মাইনাস 180 মাইনাস tan ইনভার্স ঢালের মডুলাস মান, ঢালের মডুলাস মান কত 1, tan ইনভার্স 1 মানে 45 ডিগ্রি, 180 থেকে 45 ডিগ্রি বাদ দিলে 135 ডিগ্রি, 135 কই, এই যে অ্যান্সার, শেষ। কি বোঝা নাই যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে, তাহলে 180 মাইনাস tan ইনভার্স ঢালের পজিটিভ মান, রাইট? এগুলো কোনো অঙ্কই না আসলে, এগুলো সলিড বাংলার মতো এগুলো। তাহলে এটা হলো, এবার এখানে দেখো, এই সরলরেখার অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণের মান কত, ওই যে tan phi = ঢাল দেওয়া আছে দুটা ঢাল দেওয়া থাকলে tan phi = মডুলাস m1 - m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 × m2, মান বসিয়ে হয়ে যাবে। এবার বলছে এই রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ কত, এর ঢাল -2, এর ঢাল 1/2, এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। ধর, এটা কোনো অঙ্ক নাকি, এর ঢাল -2, এর ঢাল 1/2, ঢালদের গুণফল -1 না, তাহলে এটা 90 ডিগ্রি না, শেষ। কি ক্লিয়ার? এবারে বিবিধের মধ্যে আমি যে অঙ্কগুলো দিয়েছি সেগুলো সবই মানে বহুপদীর সমাপ্তি সূচক, ম্যাক্সিমামে বা অভিন্ন তথ্য ভিত্তিক। দেখো, এগুলো সব বোর্ডে আসা প্রশ্ন, একটা প্রশ্ন বাদ থাকবে না, সব অঙ্ক পারবো। ইতিমধ্যে সব আলোচনা হয়ে গেছে এমসিকিউ করার জন্য, বোর্ডের প্রশ্ন। আমি তো বলেছি বোর্ডের প্রশ্ন করাবো আমি তোমাদেরকে, তাও তো অনেক আলোচনা করেছি, তাই কিনা? তাহলে বলো, একটা একটা করে অঙ্ক ধরবো, এদের গলা কাটবো, বাস শেষ। বলো, এই সরলরেখার ঢাল কত, 2/3, ঘটনা সঠিক, এটা সঠিক। এক্স অক্ষকে, তাহলে এক্স অক্ষকে তো 0 বিন্দুতে ছেদ করো, ওয়াইয়ের মান 0 বসালে এক্স এর মান হাফ 0, ঠিক আছে, এটাও সঠিক, এটাও সঠিক। সমান্তরাল লেখার সমীকরণ, এটা সমান্তরাল, এটা কোনোদিনও হতেই পারে না, সুতরাং এটা হবে না, তাহলে 1 ও 2 অ্যান্সার, ঠিক কিনা? কি কথা বোঝা নাই? এবার আসো 2 নম্বর। এই সরলরেখা, এটা একটি সরলরেখা, বুঝলাম সরলরেখা, এর ঢাল 3/4, ঘটনা সঠিক। ওয়াই অক্ষ থেকে k/4, ওয়াই অক্ষের সময় এক্স এর মান 0, ঠিক কিনা বলো? এক্স এর মান কি, তাহলে k/4 একক দৈর্ঘ্যে ছেদ করে, ঘটনা সঠিক। এক্স অক্ষকে 30 বিন্দুতে ছেদ করে, এটা মিথ্যা, কারণ কে এর মান না দেওয়া পর্যন্ত আমি 30 বলতে পারবো না, ঠিক কিনা? তাহলে এটা মিথ্যা। কি ক্লিয়ার? শেষ, 1 ও 2 অ্যান্সার। এগুলো কোনো অঙ্ক, বেসিক থাকা লাগবে কিন্তু, ঠিক আছে? তারপরে তাহলে ডানে বামে যেহেতু আছে, যেহেতু উপরে স্ক্রল করবো, এগুলো শেষ করে নিই। বলো,
এটা একটা সরলরেখা, সে তো বুঝলামই। উদ্দীপকে প্রদত্ত সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? ঢাল -1 135 ডিগ্রি। কই শেষ? ঢাল -1 তার মানে 135 ডিগ্রি। উদ্দীপকের সরলরেখাটি দ্বারা অক্ষদের খণ্ডিত অংশ যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল নিচের কোণটি, ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি হচ্ছে √5/2, √5/2 ইন্টু √5/2, এই 2 কাটে, √5 মানে 5, 5/2, 5/2 কই দেখো, 5/2 আছে কোথাও এক জায়গায়, এই যেটা শেষ। কি অঙ্ক? আমরা সরলরেখা দ্বারা অক্ষদ্বয় হতে খণ্ডিত অংশের ক্ষেত্রফল বের করার সময় এ আর বি লাগে না? এই কাটবে না? ও সরি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ছি দেখেছো, আমার জন্য অ্যান্সার দিয়ে রাখেছে এখানে। তাহলে অ্যান্সার হবে 5/8। সরি, মানে অনেকে কাটবে ওই জন্য ওটা দিয়েছে, কিন্তু তাহলে এটা হবে 5/8। যাই হোক, এগুলো বয়সের দোষ। কে ক্লিয়ার? তাহলে এগুলো কোনো অঙ্ক বলো, তাহলে কোনো ভয় করার দরকার আছে ফাইনাল পরীক্ষাকে নিয়ে? তারপরে এটা কি বলেছে? নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী 2টা প্রশ্ন উত্তর দাও। দিলাম, বলছে এই রেখার ঢাল কত? এই রেখার ঢাল হবে পজিটিভ, এটা সর্বপ্রথম চিন্তা, কারণ এটা ঊর্ধ্বমুখী সরলরেখা। এগুলো ফিলিংস নিয়ে আসতে হবে, তাহলে মনশান্তি বাড়বে। তাহলে ঢাল হবে পজিটিভ। এখন বলো এই কোণটা দেওয়া আছে 60 ডিগ্রি, তাহলে এটা হবে 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি, tan 30 ডিগ্রির মান 1/√3। অ্যান্সার শেষ। না, এটা এবি সরলরেখার ঢাল গেল, চাইছে ওবি সরলরেখার ঢাল। তাহলে ওবি সরলরেখা এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এটা 30, তাহলে এটা কত? 90 + 30 মানে 120 ডিগ্রি। তাহলে tan 120 ডিগ্রির মান, tan 120 ডিগ্রির মান মানে tan 60 ডিগ্রির মান, tan 60 ডিগ্রির মান কত? tan 60 মানে √3, কিন্তু কোন কোয়াড্রেন্টে? এটা স্থূলকোণ তৈরি করে কিনা? তাহলে -√3 কই আছে? এটা অ্যান্সার। ওপি এর ঢাল চাইছে, ওপি এর, কারণ এটা 60 ডিগ্রি হলে এটাও 30 ডিগ্রি, কারণ এটা 90 ডিগ্রি। 30 + 90 মানে 120 ডিগ্রি। tan 120 ডিগ্রির মান হচ্ছে -√3। কি ঠিক কিনা বলো? ওপি = 2 হলে এবি এর সমীকরণ কত? তাহলে বলো এই সরলরেখাটা কত কোণ উৎপন্ন করে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে? হ্যাঁ, সেটাও দরকার নাই। তাহলে এটা 120 ডিগ্রি, তাহলে এই লম্ব রেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 120 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাই কিনা? আর আমরা জানি এই সরলরেখাটার সমীকরণ, এই যে যদি লম্ব দূরত্ব ওপি এর মান দেওয়া আছে 2, এই ওপি এর মান দেওয়া আছে 2, তাহলে এক্স cos 120 ডিগ্রি প্লাস ওয়াই sin 120 ডিগ্রি, এটা ইকুয়াল টু লম্ব দূরত্ব 2। শেষ। এটা হিসাব করো, যেটা হবে সেটা অ্যান্সার। ঠিক আছে, এটাও হওয়ার দরকার নাই, আরও একটা বুদ্ধি আছে, এগুলো বুদ্ধি থাকতে হবে। দেখবা এই সরলরেখার ঢাল তো হচ্ছে 1/√3, ঠিক না? এখানে অপশনে কোন সরলরেখার ঢাল 1/√3 সেটা আগে দেখো। বি নম্বর, এটাই অ্যান্সার, আর কোনো জায়গায় 1/√3 নাই। শেষ। যদি আরও একটা জায়গায় থাকতো, আমি চিন্তা করতাম কি জানো, 0 0 থেকে লম্ব দূরত্ব মানে 2 হয় কিনা দেখি। 0 0 থেকে লম্ব দূরত্ব 0 0 4, 4/2 মানে 2। হ্যাঁ ঠিক আছে, এভাবে চেক করে দেখতে হয়। তুমি এটা ইউজ করতে যাবা কেন? তোমাকে দেখতে হবে এই সরলরেখাটা সূক্ষ্মকোণ তৈরি করে, ঢাল পজিটিভ, এবং সেটা 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তার tan 30 ডিগ্রির মান কত? √3। তার মানে ঢাল হতে হবে √3। কোন সরলরেখার ঢাল? সরি, tan 1/√3। কোন সরলরেখার ঢাল 1/√3? তাহলে কোন সরলরেখার ঢাল 1/√3? এই সরলরেখা। এবং দেখবো 0 0 থেকে লম্ব দূরত্ব 2 হয় কিনা, তাহলে ওটাই অ্যান্সার। এভাবে চেক করে করতে হয়। এগুলো হচ্ছে বেসিক। বলো এই বিন্দুগামী এবং রেখাটির উপর লম্ব যে রেখা দেওয়া আছে, পারবো না? করাইনি এগুলো? তাহলে তোমরা একটা কাজ করো, এই যে বিবিধ যতগুলো প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন সলভ করো। এবার সলভ করে যদি প্রবলেম হয় তোমরা এই মনে করো এই ইয়েতে দাও, কমেন্টে, বা তোমরা একটা খাতায় লিখে ছবি তুলে গ্রুপে পোস্ট দাও যে এগুলো প্রবলেম হয়েছে, তাহলে আমি সলভ করে দেবো সেগুলো। বিবিধের সব কটা অঙ্ক করা হয়েছে, তোমরা দেখো, বাসায় সলভ করে দেখো, ইনশাল্লাহ পারবা। প্রত্যেকটা একটা অঙ্ক বাদ নাই।
এই সরলরেখাটি অক্ষদের সাথে একটি ত্রিভুজ গঠন করে। ত্রিভুজের ক্ষেত্রফল কত? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ত্রিভুজটি প্রথম চতুর্ভাগে অবস্থিত। এটা সত্য না মিথ্যা? হ্যাঁ, ঘটনা সঠিক, কারণ এক্স অক্ষের এক্স এর মানও প্লাস, ওয়াই এর মানও প্লাস। অক্ষদ্বয়িত রেখাটির খণ্ডিত অংশের পরিমাণ 5 একক। তাহলে √3² + 4², হ্যাঁ ঠিকই আছে, 5 একক, তিনটাই সঠিক। কয় সেকেন্ড সময় লাগবে? ঠিক আছে। আবার কি বলছে দেখো, কই উদ্দীপক কই, এইটা এই রেখাদ্বয়ের ক্ষেত্রে রেখাদ্বয় পরস্পরের সমান, সে দেখবো এর ঢাল হচ্ছে 1/3, এর ঢাল 1/3, সুতরাং সমান্তরাল, মেনে নেওয়া যায়। দ্বিতীয় রেখাটির ঢাল 1/3, এটাও সত্য, এটাও মেনে নেওয়া যায়। এদের মধ্যবর্তী দূরত্ব 1/10। দুটা সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করা শেখায়নি? 0, 0 থেকে প্রথমটার লম্ব দূরত্ব, -0, 0 থেকে দ্বিতীয়টার লম্ব দূরত্ব শেখায়নি? অথবা দুটা সহগ সমান করে তারপরে মধ্যবর্তী দূরত্ব। হ্যাঁ, আমি যদি এদের সহগ সমান করি, এটা যদি 2x - 6y + 10 হবে, তাই না? এদের মধ্যবর্তী দূরত্ব যদি এখন বের করি, তাহলে 10 - 9 মানে 1/√2² + 6², 2² মানে 4 + 36, তাই কি না? তাহলে 1/√40। তাহলে কি এখানে আছে? তাহলে এটা কি অ্যান্সার হবে? তাহলে এটা অ্যান্সার, এটা অ্যান্সার, বাট এটা না। শেষ, ঠিক আছে। এগুলো আসলে কিছু না, এগুলো কোনো ব্যাপারই না, খুবই গরিব লেভেলের প্রশ্ন আসলে। এই সরলরেখাটি, এটা একটা কথা, এক্স অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য 4, ওয়াইয়ের মান 0 বসে দেখবো যে খণ্ডিত অংশের পরিমাণ কত আসে। এটা ইকুয়াল কত? তাহলে -4। তাহলে এটা খণ্ডিত অংশের দৈর্ঘ্য দেওয়া আছে, এটা একটা খেয়াল রাখতে হবে। খণ্ডিত অংশ আর খণ্ডিত অংশের দৈর্ঘ্য দুইটা আলাদা কথা। আমি যখন এর আগে বলতাম যে এক্স অক্ষ থেকে কত একক কাটে, রাইট, ওটা ঋণাত্মক এক্স অক্ষ থেকে নাকি ধনাত্মক এক্স অক্ষ থেকে উল্লেখ করতে হয়। বাট এখানে কি বলেছে দেখেছ, এক্স অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য কত? তাহলে এটা 4, এটা সত্য, ঠিক আছে। অক্ষদের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে 4 × 3, 3 × 4 12/2 মানে 6 হওয়ার কথা ছিল, কিন্তু এটা হয়নি, ভুল। ওয়াই অক্ষকে 0, 3 বিন্দুতে ছেদ করে, এটা সত্য। ওয়াই অক্ষতে এক্স এর মান 0 হয়, এক্স এর মান 0 বসালে ওয়াই এর মান 3, এটা সত্য। 1 আর 3 সত্য, এখানে 1 আর 3 সত্য। কাজ শেষ, এগুলো শেষ, এগুলো শেষ। পি দেওয়া আছে, কিউ দেওয়া আছে, আর আছে বিন্দু ত্রিভুজের শীর্ষবিন্দু। পি হতে কিউ এর উপর মধ্যমাঠ দৈর্ঘ্য √3 হলে মধ্যমাটির নিচের সমীকরণ কোনটি? রাইট, তাহলে এটা একটা সুন্দর প্রশ্ন। সরি, দেখো কিভাবে সুন্দর প্রশ্ন, সেটা হচ্ছে যে পি হতে কিউ এবং আর এর, তাহলে এই হচ্ছে পি কিউ আর, এটা পি, এটা কিউ, এটা হচ্ছে আর, রাইট। তাহলে আমাকে বলছে যে পি বিন্দু হতে এই কিউ আর এর মধ্যমা, কিউ আর এর মধ্যমা, তাহলে কিউ এর মধ্যবিন্দু, এই দুটার মধ্যবিন্দু হবে একটা 1,1, রাইট। তাহলে দেখবা যে বৃত্তের কেন্দ্র 1, 1 সেটা অ্যান্সার। তোমাকে কি বলেছে, পি বিন্দুটা তো এক্স ওয়াই, এক্স ওয়াই তো চলমান বিন্দু, চলমান বিন্দু হতে 1, 1 বিন্দুর দূরত্ব সর্বদা √3। যে বৃত্তের কেন্দ্র 1, 1 এবং ব্যাসার্ধ √3 সেটা অ্যান্সার। নইলে তুমি দূরত্ব বের করে অত বড় করার তো দরকার নেই। কোন বৃত্তের কেন্দ্র 1, 1 দেখো, একটাই আছে, সি নম্বর, যাও শেষ, ব্যাসার্ধ দেখবই না, ঠিক কিনা বলো? কেন্দ্র 1, 1 হবে, কারণ এক্স ওয়াই হতে 1, 1 বিন্দুর দূরত্ব। তাহলে আমি কি বলেছিলাম তোমাদেরকে, একটা নির্দিষ্ট বিন্দু হতে কোনো চলমান বিন্দুর দূরত্ব সর্বদা ধ্রুবক হলে সেটা একটা বৃত্ত, ওই নির্দিষ্ট বিন্দুটিকে বলা হয় বৃত্তটির কেন্দ্র। তাহলে এখানে 1, 1 কেন্দ্র, তাহলে 1, 1 বিন্দুটা কোন বৃত্তের কেন্দ্র সে তুমি দেখো। আমরা বৃত্তের কেন্দ্র কীভাবে বের করি, x² এবং y² এর সহগ যদি 1 হয়, এক্স আর ওয়াই এর সহগকে -2 দ্বারা ভাগ করলে কেন্দ্র পাওয়া যায়, শেষ। এই যে এখানে 1, 1, ঠিক না? এগুলো হচ্ছে লীলা খেলা আসলে অঙ্কের, এগুলো কোনো অঙ্কই না আসলে, এগুলো একটু তোমরা সলভ করিয়ে সবই বহুপদী সমাপ্তি সূচক। হ্যাঁ, যা ইতিমধ্যে আমাদের সব করানো হয়ে গেছে, একটাও বাদ নেই এখানকার। একটা যদি বাদ থাকে তখন কি বলেছে, কান কাটে বাজারে বিক্রি করে দেবো, ঠিক আছে, নাহলে জেলায় জেলায় পাঠিয়ে দেবো, যে যে জেলায় স্টুডেন্ট আছে। ক্লিয়ার, সব হয়ে গেছে। এগুলো অনেকগুলো প্রশ্ন আছে, 51টা প্রশ্ন আছে মাত্র।
ঠিক আছে, কোনটা করবে? এটা করবে, লাস্টেরটা একটু করি। এই সরলরেখাটি ঢাল কত? 2/3, 2/3 সি নম্বর। রেখাটি এক্স অক্ষকে যে বিন্দু ছেদ করে ওয়ার মান 0, তাহলে এক্স এর মান -30, তাহলে -30 কই? -30 এ নম্বর শেষ। দুটি সরলরেখা এটা এবং এটা 1 1 বিন্দুতে ছেদ করে, এবং বির মান কত? তার মানে কি 1 1 এই সমীকরণকে সিদ্ধ করবে, 1 1 এই সমীকরণকে সিদ্ধ করবে, সিদ্ধ করে আর বির মান বের করে দেবো, শেষ। এগুলো একটা প্রশ্ন, গরিব প্রশ্ন না এগুলো। বলেছি কি এই দুটা রেখা ওই 1 1 বিন্দুতে ছেদ করে, তার মানে কি 1 1 বিন্দুটা দুটা সমীকরণকে সিদ্ধ করবে। এটাকে সিদ্ধ করাও, 1 + b = 1, তাহলে b এর মান 0। এখানে a + 1 = 1, তাহলে এর মান কত? এর মানও 0, তাহলে 0 0 এই নম্বর শেষ। কি ক্লিয়ার? তাহলে আমাদের এমসিকিউ শেষ। আমরা আগামী দিন ইনশাল্লাহ সিকিউ সলভ করব, ঠিক আছে? তাহলে আরে কি কোনো সমস্যা আছে? এই ভিডিও অফ হয়ে গেছে নাকি? চলছে? কি ক্লিয়ার? একজন বলছে ভাই নিচে আসিয়ে শেষ করেন, আমার এখন ক্লাস আছে অফলাইন। হ্যাঁ, প্রতিবিম্বের নাফিসাত তাসনিম শেখাই দেবো ভাই, রিটেন ক্লাসে যাই শেখাই দেবো, নি যাও। তাহলে খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। আমার এখনই ক্লাস আছে। বসে আছে বলছে।